কাশিদাসী মহাভারতে দুর্যোধন বলেছিলেন, যে হোক সে হোক যুদ্ধ করিলাম পণ, বিনা যুদ্ধে রাজ্য নাহি দিব কদাচন। এখন রাজ্য রাজনীতির এই মহাভারতেও বিনা যুদ্ধে কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছাড়েন না। আজ বাংলার বিধানে সি ভোটারের তৃতীয় দফার ওপিনিয়ন পোল আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে চোখ রাখবো ভোটের মুখে তোলপাড় রাজনীতির নানা ঘটনায়। হুইল চেয়ারে বসেই তার ঝোড়ো জেলা সফর শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি বলেন, আমার পা আর কতদিন ভেঙে রাখবে, আপনাদের পাগুলো বাংলার মাটিতে ঠিকমতো চলছে কিনা দেখব। অন্যদিকে কটাক্ষের সুরে অমিত শাহ বলছেন, কমিশন বলছে হামলা হয়নি, ভগবান জানে কে ঠিক বলছেন। অন্যদিকে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ। আজ বিজেপির হুগলি জেলা অফিসে তালা ঝুলিয়ে দিলেন বিক্ষোভধরা। হেস্টিংসের বিজেপি অফিসের সামনেই বিক্ষোভ দেখানো হয় গোটা দিন ধরে, দফায় দফায়। আবার শোভন বৈশাখীর বিজেপি ত্যাগের 24 ঘন্টা কাটতে না কাটতে তৃণমূল ছাড়লেন দেবশ্রী রায়। তিনি কি এবার পদ্মমুখী? এই সমস্ত কিছু নিয়েই আলোচনা আসবো, কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো হুইল চেয়ারে বসে জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল নেত্রীকে কটাক্ষ অমিত শাহ। দেখুন। 10 তারিখে একটি ঘটনায় আমার পায়ে চোট লাগার ফলে আমার সারা শরীরেই চোট লাগে এবং হয়তো সৌভাগ্যবশত সেদিনকে বেঁচে গেছি কোনো রকমে। কেউ কেউ হয়তো ভেবেছিল আমি হয়তো বেরোতেই পারবো না এই ভাঙা পা নিয়ে। রবিবার হুইল চেয়ারে রাজপথে নেমেছিলেন, তারপর হুইল চেয়ারেই উঠেছিলেন হেলিকপ্টারে। এবার হুইল চেয়ারেই জেলায় জেলায় সভা শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝালদা থেকে বলরামপুর বারবার তুললেন তার আহত হওয়ার প্রসঙ্গ। খেলা হবে, দেখা হবে, জেতা হবে। আমার পা কদিন ভাঙে রেখে দেবেন আপনি, আমার দুটো পা ঠিকই থাকবে, কিন্তু আগামী দিন আমি দেখব আপনাদের পা গুলো ঠিক মতো বাংলার মাটিতে চলছে কিনা, হাঁটা চলা করছে কিনা, হাঁটতে চলতে পারছে কিনা। আমার গাড়ির ওপর দাঁড়িয়ে বাইরে পাদানিতে দাঁড়িয়ে আমি মানুষকে নমস্কার করছিলাম। তখন আমার গাড়ির দরজাটা এমন ভাবে চেপে দেওয়া হয় যে আমার পায়ের অ্যাঙ্কেলটা পুরো ঘষে যায় এবং চিরো লাগে এবং অনেকটা হেমাটোমা হয়েছে, ফলে আমার পায়ে প্লাস্টার আছে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করছে তৃণমূল। বিজেপির পাল্টা দাবি, দুর্ঘটনাকে হামলা বলে চালিয়ে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রেক্ষাপটে নন্দীগ্রামের ঘটনা প্রসঙ্গে নির্বাচন কমিশনের রিপোর্টকে হাতিয়ার করে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন অমিত শাহ। ममता जी के पैर में चोट आई, जांच चल रही है। तृणमूल और कांग्रेस वाले कहते हैं कि बड़ा षड्यंत्र हो गया। चुनाव आयोग कहता है हमला नहीं हुआ है, हादसा हुआ। भगवान जाने सच कौन। মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার চোটকে সামনে রেখে কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেছেন, তখন পাল্টা বিজেপি কর্মীদের মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে তাকে আক্রমণ করেছেন অমিত শাহ। হুইল চেয়ারে প্রথম জেলা সফর, ঝালদার জনসভা থেকে নন্দীগ্রামে আহত হওয়ার ঘটনার আবেগকে হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যদি ভাঙা পায়ে লড়ে যেতে পারি, আমার মাথা ফাটিয়ে দিয়েছে তাও আমি লড়ে যেতে পারি, আমার হাত দুটো ভেঙে দিয়েছে তাও যদি আমরা লড়ে যেতে পারি, তো তোমরা কেন লড়বে না? যারা এখনো বসে আছে অভিমান করে, বেরিয়ে এসো। যুদ্ধের সময় অভিমান করে বসে থাকতে নেই। যুদ্ধের সময় লড়াই করতে হয়, লড়াই করবার মতো লড়াই করব এবং বিজেপিকে আমরা তার মুক্তর জবাব দেবো। दीदी, आपके पैर में चोट आई, आप इतनी आहत हो गई, बहुत दुखी हो गई, व्हील चेयर में घूमती है। मगर मैं उनको पूछना चाहता हूँ, मेरे 130 कार्यकर्ता जिनकी जान आपकी राजनीतिक हिंसा ने ली है, उनकी माताओं का दर्द आप जानती है? এখানেই থামেননি অমিত শাহ। নন্দীগ্রামের ঘটনায় তৃণমূলের ষড়যন্ত্রের তত্ত্বকে ব্যঙ্গও করেছেন তিনি। आज मेरे हेलीकॉप्टर में खराबी आ गई, मगर मैं ऐसा नहीं कहूंगा कि ये षड्यंत्र है। मैं ऐसा नहीं कहूंगा कि हेलीकॉप्टर बिगड़ जाता है भाई। এদিন নন্দীগ্রামে চোট নিয়ে বিতর্কের মাঝে শনি ও রবিবার ফের নন্দীগ্রাম যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লকে মোট 8টি জনসভা করতে পারেন তিনি। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।
বাংলার বিধানেও আজ চেস ক্লক ফরম্যাটে আমার রাজনৈতিক অতিথিদের কাছে আসব। প্রথমে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমাদি, অমিত শাহ বলছেন যে তৃণমূল কংগ্রেস বলছে ষড়যন্ত্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত করা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন সে কথা বলছে না। ভগবান জানে কি হয়েছে, হামলা না হাদসা। পাশাপাশি বিজেপি বলছে যে জেলার এসপি থেকে ডিএম থেকে মুখ্য সচিবের রিপোর্ট, কোথাও কিন্তু ষড়যন্ত্র বা চক্রান্তের কথা নেই, অন্তত এখনো পর্যন্ত। চন্দ্রিমাদি, আপনার সময় শুরু এখন। না, আমি প্রথমেই বলি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এখানে আসছেন, বারবার নানা ধরনের কথা বলছেন। এখন ভগবান জানেন কি হয়েছে, ভগবান তো মানুষ জানিয়ে দেবে। ভগবান আগামী নির্বাচনের ফলাফল 2রা মে যখন নির্বাচনের ফলাফল বেরোবে, তখন ভগবানরা জানিয়ে দেবেন যে এটা ষড়যন্ত্র নাকি এমনি। দেখুন, যে কোনো ঘটনা যদি স্বাভাবিক হয় সেটা ঘটনা, আর যে কোনো ঘটনা অস্বাভাবিক হলে সেটা দুর্ঘটনা, হামলাও দুর্ঘটনা। আমরা তো নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে গোটা বিষয়টা দেখবার কথা বলেছি, উচ্চ পর্যায়ের একটা কমিটি দিয়ে। এটাই তো আমাদের দাবি ছিল। এখানেও ইলেকশন কমিশনের অফিসে, চিফ ইলেকটোরাল অফিসারের অফিসে আমরা গিয়েছি। আমাদের দিল্লিতে অধ্যাপক সৌগত রায়, মাননীয় সাংসদ, তার নেতৃত্বে প্রতিনিধি দল দিল্লির ইলেকশন কমিশনের সাথে দেখা করেছে। ফলে আমরা যেটা বলেছি, আমরা আবারও বলছি যে জাস্টিস শুড নট অনলি বি ডান, ইট শুড অ্যাপিয়ার টু হ্যাভ বিন ডান। সুতরাং এখানেও নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা খালি বললে হবে না, সেটা মানুষের কাছে প্রমাণ করতে হবে তার নিরপেক্ষ চেহারা। এবং আমরা সেই জায়গায় বলছি, ভালোই বলেছেন অমিত শাহ, ভালোই বলেছেন, আগামী 2রা মে ভগবানরা বলে দেবে যে এইখানে কি ঘটনা ঘটেছিল, সেটা দুর্ঘটনা পরিকল্পিত নাকি এমনি দুর্ঘটনা। ধন্যবাদ চন্দ্রিমাদি। আমি প্রণয় রায়ের কাছে উত্তরের জন্য যাব, কিন্তু তার আগে আরেকটা অংশের, যেখানে তৃণমূলের তরফ থেকে আজকে অমিত শাহের একাধিক সভা নিয়ে যে কটাক্ষ করা হয়েছে, আপনাদের কাছে প্রতিবেদনটা রাখবো, তারপর প্রশ্নে যাব। ঝাড়গ্রামের সার্কাস ময়দানে নির্বাচনী সভা অমিত শাহ করা হলো না, তার কারণ বিজেপির দাবি শেষ মুহূর্তে হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কটাক্ষ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একজনের ওখানে সভা করার কথা ছিল, লোক হয়নি, নাম না করে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন চায়ের দোকানে এর থেকে বড় ভিড় হয়। দেখুন প্রতিবেদন। মাথার উপর সূর্যের কড়া তেজ, তুমুল হট্টগোল, পুলিশের সঙ্গে বচসা, রাজনৈতিক বিতর্ক। সোমবার সকাল 11টা ঝাড়গ্রামের সার্কাস ময়দানে অমিত শাহর সভা শুরুর সময় হয়ে গেছে। জেলার 4টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা উপস্থিত, সাংসদরা উপস্থিত, কিন্তু তখনও পৌঁছননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেখতে দেখতে আরো আধ ঘন্টা গড়ায়, তখনও অমিত শাহর দেখা নেই। আচমকায় ঝাড়গ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকুময় শতপথীর সঙ্গে পুলিশের বচসা শুরু। পাবলিক র্যালি কেটে লোক ঢুকতে হবে, সবার কাছে কার থাকে নাকি? কোথাও ধরে একদম 2 কিলোমিটার 3 কিলোমিটার ধরে বাস দাঁড় করেছে, তারপরে এখানে আবার ঢুকতে দিচ্ছে না। লোক ঢুকবে যাবে কোথায়? লোক ঘড়িতে বেলা 12:30। হঠাৎই সভামঞ্চ থেকে ঘোষণা করা হলো হেলিকপ্টারের ত্রুটির জন্য আসতে পারছেন না অমিত শাহ। হ্যাঁ, ও তো দূর থেকে এসছে, এত কষ্ট করে এসছে, না এলে তো মনটা খারাপ হবে। 12:55 নাগাদ মোবাইল ফোনের মাধ্যমে ভার্চুয়ালে ভাষণ দেন অমিত শাহ। आप लोग यहाँ आए हैं और मैं आ नहीं पाया, इसके लिए आपकी क्षमा प्रार्थना करता हूं। चुनाव का प्रचार समाप्त होने के पहले आपके दर्शन करने के लिए मैं वहां पर जरूर आऊंगा। সাকুল্যে 5 মিনিট বক্তব্যের পর প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন অমিত শাহ। কিন্তু শেষ অবধি ঝাড়গ্রামের সভায় কেন হাজির হলেন না অমিত শাহ, সেই কারণ নিয়েই এখন চলছে তরজা। ঝাড়গ্রামে শুনেছি একটা সভা বাতিল হয়েছে, আমাকে বললে আমি কিছু লোক পাঠিয়ে দিতাম। এরই মধ্যে ঝাড়গ্রামের সভাস্থলে বিজেপি কর্মীদের জমায়েতের ভিডিও সহ একটি টুইট করেন অমিত শাহ। লেখেন, হেলিকপ্টারে কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে ব্যক্তিগতভাবে সভায় অংশ নিতে পারিনি, সেজন্য আমি ঝাড়গ্রামের সকল মানুষের কাছে ক্ষমা প্রার্থী। তবে এত বিশাল সংখ্যক মানুষের জমায়েতের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। পাল্টা নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতির শেষ মুহূর্তের সভা বাতিল নিয়ে কটাক্ষ ছুঁড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ঝাড়গ্রামের জেলায় সভাস্থলে যা ভিড়ের ছবি আমার কাছে এসছে, এর থেকে গ্রামে যখন জেসিবি দিয়ে মাটি কাটা হয় ওর থেকে বেশি লোক জমায়েত হয়। এটা হচ্ছে আসল চিত্র। সকালবেলা চায়ের দোকানে যখন লোক আড্ডা মারতে যায় ওর থেকে বেশি লোক জমায়েত হয়। মাঠে উপচে পড়া ভিড়, অভিযোগ সব মিথ্যে। ওনারা কোথাও কোনো প্রোগ্রাম নিতে পারছে না, কোনো মিটিং মিছিল নেই বিরোধীদের, কোনো প্রচার নেই, কোনো সভা নেই। সেই জন্য মিথ্যা অপবাদ রটাবার চেষ্টা করব। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এদিন জোড়া সভা করে গুয়াহাটি হয়ে দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল অমিত শাহ, কিন্তু সূচি বদলে বিকেলে বাংলা থেকে গুয়াহাটি গিয়ে ফের রাতে কলকাতায় ফিরে আসেন শাহ। একই সঙ্গে কলকাতায় পৌঁছন জেপি নাড্ডাও। সূত্রের খবর, ভোটের আগে দলের প্রস্তুতি খতিয়ে দেখা এবং রণকৌশল নির্ধারণে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক অমিত শাহ এবং নাড্ডার। ঋত্বিক মণ্ডল, অমিতাভ রথ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। প্রণয়দা, আপনি দেখলেন যে তৃণমূল কংগ্রেস বলছে যে যান্ত্রিক গোলযোগ হেলিকপ্টারে সেটা অ্যালিবাই, আসল কারণ লোক হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বললে লোক পাঠিয়ে দিতাম। অভিষেক বলছেন চায়ের দোকানে আড্ডা এর থেকে বেশি লোক হয়। আপনার সময় শুরু এখন। আমি বলছি, কিন্তু তার আগে চন্দ্রিমাদি যেটা বলছিলেন যে ষড়যন্ত্র করে মাননীয় মুখ্যমন্ত্রীকে সেদিন ধাক্কা মারা হয়েছে। যদি এটা ষড়যন্ত্রের তত্ত্ব স্বীকার করতে হয় তাহলে সেই ষড়যন্ত্রের অন্যতম অংশীদার মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন। তার কারণ যারা সেই ধাক্কাটা মারবে তারা যে জায়গায় দাঁড়িয়ে থাকবে সেই জায়গাটা নিশ্চিত মাননীয় মুখ্যমন্ত্রী জানতেন, আর সেই জায়গাতেই তিনি দরজা খুলে ওখানে দাঁড়িয়েছিলেন। তো যদিও কোথাও ষড়যন্ত্রের আসেনি, এটা একটা অ্যাক্সিডেন্ট বলা হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস যখন এটাকে ষড়যন্ত্র বলছে নিশ্চিত তাহলে সেটা অংশীদার মমতা ব্যানার্জি। কোথায় তারা দাঁড়িয়ে থাকবে এবং সেখানে দরজা খুলে তাকে দাঁড়াতে হবে এবং সেই ধাক্কাটা আসবে এবং তারপরে যা যা হয়েছে সেটা তিনি করবেন। দেখুন, প্রথম কথা হলো সভাটা বাতিল হয়নি, সভাটা হয়েছে, কিন্তু যান্ত্রিক কারণে হেলিকপ্টারটা নামতে পারেনি এটা। এবং আপনারাও যে ফুটেজ আমাদের দেখালেন সবাই দেখেছেন, সেখানে কিন্তু কোথাও এমন নেই যে লোক হয়নি। এখন অভিষেক ব্যানার্জি বলতেই পারেন, কারণ অভিষেক ব্যানার্জিরা 100 দিনের কাজ, অমুক সাথীর আশাকর্মী, তাশাকর্মী, এই যে যত সরকারি পয়সা দিয়ে যাদেরকে রাখেন, খুব স্বাভাবিকভাবেই আছেন যে একদিন তাদের সভায় আনতে গেলে সেই আশাকর্মী তাশাকর্মীরা আসেন। কিন্তু আমাদের তো আশা মানে হচ্ছে তৃণমূলের সন্ত্রাস, পুলিশের ঝামেলা, তারপরে যেটা বলছিল যে সবার কাছে কার্ড দেখতে যাচ্ছে। আচ্ছা বলুন তো, ঝাড়গ্রামের মতো জায়গাতে জনসভাতে কেউ এসছে, কেউ কি এপিক কার্ড নিয়ে আসবে? রাস্তায় অনেক দূরে বাস দাঁড়িয়ে আছে, সেখান থেকে হেঁটে হেঁটে এসছে, এখানে যদি এসে বলে এপিক কার্ড ছাড়া ঢুকতে দেবো না, তো এই যদি পরিস্থিতি হয় তো এটাতে ওদের মনে হতে পারে, ওদের আনন্দিত হতে পারে। আসলে বাস্তবটা তৃণমূল কংগ্রেস খুব ভালো করে বুঝতে পারছে, আর বাস্তবটা বুঝতে পারছে বলেই যেটা কোনো ইস্যু না সেটাকে ইস্যু করছে তারা এই আনন্দে থাকুক, 2 তারিখ অবধি অপেক্ষা করুন। আর মাননীয়া এবার বুঝে গেছেন যে সহানুভূতি উনি বিরোধী নেত্রী থাকার সময় পেয়েছেন, মুখ্যমন্ত্রী হিসেবে সেই সহানুভূতি উনি আর পাচ্ছেন না। তো সেই জন্য 2 তারিখ অবধি অপেক্ষা করুন, মানুষ বুঝিয়ে দেবে। প্রণয়দা বলছেন হার নিশ্চিত জেনে নন ইস্যুকে ইস্যু করছে তৃণমূল কংগ্রেস। চন্দ্রিমা ভট্টাচার্য বলতে হবে, হ্যাঁ আমি বলতে চাই যে নন ইস্যুকে ইস্যু। ঝাড়গ্রামে এটা প্রথম হয়নি, এ তো জেপি নাড্ডা এসেছিলেন, পার্টি অফিসে বসে চলে গিয়েছিলেন। আসলে যারা আদিবাসীদের দিয়ে কোনো কিছু করেননি, আদিবাসীদের ক্ষেত্রে কোনো কাজ করেননি। চেহারা দেখুন, আপনারাই দেখবেন তো চেয়ার ফাঁকা। সুতরাং আমরা এটা বলি না, মানুষ বলছে। অভিষেক ব্যানার্জি বলেছেন, কারণ মানুষ তো দেখছেন, এই তো ফুটেজ, সমস্ত জায়গা খালি, সেই জায়গায় লোক ভরাতে পারেননি। লোকসভা নির্বাচন, লাস্ট নির্বাচনে ধুয়ে মুছে গেছে, আরো অনেকবার এই নির্বাচন অবধি অপেক্ষা করুন। মানুষের সাথে আপনারা তাদের এত কাটমানি কালেকশন করেছেন, যার জন্য লোকসভা নির্বাচনে ধুয়ে গেছেন, আর এবারের নির্বাচনের ফলাফল অবধি অপেক্ষা করুন। এবারে নির্বাচনের ফলাফল অবধি অপেক্ষা করুন, বুঝতে পারবেন। বেশ বেশ বেশ, দাঁড়িপাল্লায় প্রায় একদিকে ভোট আর একদিকে ভিড়। এবার ভিড় ভোটে পরিণত হয় কিনা এবং বেশি ভিড় বা কম ভিড় একেবারে সেই সমানুপাতিকভাবে ভোটে পরিণত হয় কিনা, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। আমি এরপর আমার পরের প্রতিবেদনে আসব যে কয়লা পাচার। আজ থেকে লক্ষ্য করুন 1.5-2 বছর আগে থেকে একের পর এক যুক্তিতক্ক ঘণ্টাখানেক সঙ্গে সুমনের অনুষ্ঠান আমরা করেছি এই কয়লা পাচারকে কেন্দ্র করে। সেই কয়লা পাচার
আজ নির্বাচনী ইস্যু। কয়লা পাচার নিয়ে আজকে অমিত শাহ তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় তার সভা থেকে বললেন যে কেন্দ্রীয় সরকার দেশ বিক্রি করে দিচ্ছে, কোল বিক্রি করে দিচ্ছে, কোল মাইন একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, কর্মীরা কোথায় যাবেন? দেখুন পাশাপাশি দুপক্ষ। গরু, কয়লা, বিধানসভা ভোটের মুখে এই শব্দগুলি এখন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। ভোটমুখী বাংলায় এখন সক্রিয় সিবিআই এবং ইডি। নোটিশ পাঠানো হয়েছে তৃণমূলের একাধিক প্রার্থী, নেতা, মন্ত্রীকে। এই প্রেক্ষাপটে বঙ্গভোটের প্রচারে এসে রানীবাঁধের সভা থেকে কয়লা ইস্যুতে ফের তৃণমূলকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। कोयला चोरी हो रही, गौ माता की तस्करी हो रही, घुसपैठ हो रही है। क्या आप मानते हैं कि तृणमूल कांग्रेस की सरकार घुसपैठ रोक पाएगी? मानते हैं क्या? जोर से बोले, मानते हैं क्या? तो मित्रों, जो सरकार घुसपैठ न रोक पाए वो सरकार का कोई काम नहीं। বলরামপুরে সভা থেকে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নীকরণের প্রসঙ্গ টেনে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী। রেল বিক্রি করে দিচ্ছে, সেল বিক্রি করে দিচ্ছে, কোল বিক্রি করে দিচ্ছে। আপনাদের কোল মাইন্স গুলো বন্ধ হয়ে গেলে, ইসিএল বন্ধ হয়ে গেলে, বিসিসিএল বন্ধ হয়ে গেলে, কোল ইন্ডিয়া বন্ধ হয়ে গেলে, প্রাইভেটাইজেশন হয়ে গেলে সমস্ত কর্মীরা আমার কোথায় যাবে? কয়লাকাণ্ডে আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শালিকাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার অভিষেকের শালিকার স্বামী অঙ্কুশ অরোরা ও শ্বশুর পবন অরোরাকে জিজ্ঞাসাবাদ করলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সোমবার দুজনকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়। দীর্ঘক্ষণ তাদের জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। সিবিআই দাবি, মেনকা গম্ভীরকে যখন লন্ডনের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে চান সিবিআই এর গোয়েন্দারা, তখন তিনি বলেন যে তিনি এই বিষয় নিয়ে কিছুই বলতে পারবেন না। তার স্বামী এবং শ্বশুর এই বিষয় নিয়ে জানেন, তাই দুজনকেই আজকে তলব করা হয় এবং 7 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সিবিআই এর তদন্তকারীরা জানাচ্ছেন 7 ঘন্টার জিজ্ঞাসাবাদের পরেও প্রত্যেকটি প্রশ্নের উত্তর তারা পাননি, তাই দুজনকে আবার তলব করার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে ভোটের মুখে কয়লা পাচার কাণ্ডের তদন্ত ঘিরে উত্তাপ দিনে দিনে বাড়ছে। অনির্বাণ বিশ্বাস, উজ্জ্বল মুখোপাধ্যায় ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। এবার চোখ রাখবো সি ভোটারের স্ন্যাপ পোলে। সি ভোটারের এই স্ন্যাপ পোল করা হয়েছে 4 মার্চ এবং 5 মার্চ। এই সমীক্ষায় 3071 জনের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। তারা প্রত্যেকেই এ রাজ্যের ভোটার। এই সমীক্ষায় ক্যাটি পদ্ধতি অবলম্বন করা হয়েছে, মার্জিন অফ এরার +-3%। আসুন দেখা যাক কি বলছে এই সমীক্ষা। প্রশ্ন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কি কয়লাকাণ্ডে অভিযুক্তদের আড়াল করছেন? দেখব উত্তর কি এসেছে। 46% মানুষ বলছেন যে হ্যাঁ আড়াল করছেন, 35% মানুষ বলছেন না আড়াল করছেন না, বলতে পারবো না বলছেন 19% মানুষ। পরের প্রশ্ন ছিল, আব্বাস সিদ্দিকীকে জোটে নিয়ে পরোক্ষে ধর্মীয় মেরুকরণের রাস্তা খুলে দিয়ে কি ভোটে বিজেপির সুবিধে করে দিল বামেরা? উত্তরে 47% মানুষ বলছেন হ্যাঁ বামেরা এতে বিজেপির সুবিধে করে দিল, ধর্মীয় মেরুকরণের রাস্তা খুলে দিয়ে। বিজেপির কোনো সুবিধে বামেরা করে দেয়নি, ধর্মীয় মেরুকরণের রাস্তা খুলে এমনটা মনে করছেন 30%, বলতে পারবো না 23%। আমাদের পরের প্রশ্ন ছিল, সংখ্যালঘু ভোট কেটে আব্বাস সিদ্দিকী কি ভোটে তৃণমূলকে ধাক্কা দিতে পারবেন? ধাক্কা দিতে পারবেন এমনটা মনে করছেন 46% মানুষ, ধাক্কা দিতে পারবেন না এমনটা মনে করছেন 37% মানুষ, বলতে পারবো না বলেছেন 17%। আব্বাস সিদ্দিকীর হাত ধরে কি প্রথমবার বাংলায় ধর্মীয় পরিচিতির রাজনীতির উত্থান ঘটবে? দেখব কি বলেছেন সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন। 35% মানুষ বলেছেন হ্যাঁ এই আব্বাস সিদ্দিকীর হাত ধরে প্রথমবার বাংলায় ধর্মীয় পরিচিতির রাজনীতির উত্থান ঘটবে। ঘটবে না এমনটা মনে করছেন 41%, বলতে পারবো না 24%। পরের প্রশ্ন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভোট চলাকালীন বাংলায় রাজনৈতিক হিংসা কি আরো বাড়বে? কি আশঙ্কা করছেন মানুষ? দেখব। বাড়বে এমনটা মনে করছেন 54% মানুষ, বাড়বে না এমনটা মনে করছেন সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন তাদের 26% মানুষ। সাম্প্রতিককালে হিংসা বাড়েনি এমনটা মনে করছেন 9%, বলতে পারবো না বলেছেন 11%। আমি এবার আবার আলোচনায় আসবো পার্থপ্রতিম বিশ্বাসের কাছে চেস ক্লক ফরম্যাটে। পার্থদা, একটা স্লোগান নিয়ে অত্যন্ত কানাকানি হচ্ছে, কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত ব্যবহার করেছে বলে আমার অন্তত জানা নেই, 21 রাম আর 26 বাম। আমি সত্যি মিথ্যে জানি না পার্থদা, কিন্তু অনেকে মনে করছেন, অন্তত এই সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলছেন সেই ফিগারটা মনে করছে যে আব্বাস সিদ্দিকীকে জোটে এনে ধর্মীয় মেরুকরণের রাস্তা খুলে দিল বামেরা, আর তাতে সুবিধে হলো বিজেপি। আপনি মানবেন? আপনার সময় শুরু এখন। না, আসলে
21শে রাম 26শে বাম এটা তো আসলে আরএসএসেরই যদি বলেন সবচেয়ে বড় প্রচার। ফলে এই কারণের জন্য যে তাদের উইনেবিলিটিটা এনশিওর করার জন্য 21শে হচ্ছে এই স্লোগান তাদেরকে দিতে হচ্ছে। আব্বাস আসার পর রাজনৈতিক মানচিত্রের কি পরিবর্তন হলো 14 দিনের মধ্যে গোটা রাজ্যের মানুষ বুঝে ফেললেন এবং সমীক্ষায় ধরা পড়লো, এটা আমি বিশ্বাস করি না। ফলে যে কোনো একটা ট্রান্সফরমেশন হতে গেলে তার একটা সময় লাগে, সেই সময়টা যাওয়ার পর নিশ্চয়ই এই আলোচনায় আমরা আসতে পারবো। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে কে সুবিধা পাচ্ছে এবং কে সুবিধা পাচ্ছে না, এই প্রশ্নটা যদি আপনি করেন। যে ইনফ্যাক্ট একটু আগে মুখ্যমন্ত্রীর কথা আপনি রেফার করলেন যে অমিত শাহের সভায় লোক হয়নি, যে পারলে তিনি লোক পাঠিয়ে দিতেন। আসলে লোক পাঠানোটি কি সত্যিই কম পড়েছে? যে গত 2 বছর ধরে তৃণমূলের লোকেরাই তো গিয়ে বিজেপি ভরিয়েছে এবং যে এই ট্রান্সফরমেশনটাই তো হয়ে চলেছে। এবং এই কারণের জন্যই আপনি আজ সন্ধ্যে থেকে যা ছবি দেখাচ্ছেন, হেস্টিংস থেকে শুরু করে জেলা হুগলি কোথাও তালা লেগে যাচ্ছে বিজেপির দপ্তরে, এ সবই হচ্ছে তার প্রতিফলন। এবং অমিত শাহজি কয়লা চুরির কথা বললেন, কয়লা গরু পাচারের কথা। তাহলে গত কয়েক বছর ধরে যারা কয়লা গরু পাথর খাদান এখান থেকে অক্সিজেন পেয়েছেন, বড় হয়েছেন, ফুলে উঠেছেন, ফেপে উঠেছেন, তারা কোথায় যাচ্ছেন? তারা সকালবেলায় জয় হিন্দ বলে রাত সন্ধ্যাবেলা হচ্ছে জয় শ্রীরাম বলছেন। আমি বলছি যে এই যদি রামের নমুনা হয় তাহলে 21শে রাম এবং 26শে বাম এটা যারা বলছেন বুঝতে হবে তাদের ব্যাংক্রাপসি কোন জায়গাটায়। আমি বলছি এই রাম কখনো আসতে পারবে না। আজকের যে চেহারা আমরা সত্যি সত্যি দেখলাম, 4 দফা ভোট ঘোষণা প্রার্থী ঘোষণা হয়েছে, তাতে দেখে মনে হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। যারা নাকি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবেন তারা মনে করছেন। আমি বলছি যে এটা হচ্ছে অলীক কল্পনা। এবং তৃণমূলের প্রার্থী ঘোষণার পর যে চিত্রটা দেখেছিলাম প্রায় তার একটা রিপিট টেলিকাস্ট হচ্ছে, হয়তো তার চাইতে 1 ডিগ্রিতে বেশি। আমি এই কারণের জন্যই বলছি যে নাইদার তৃণমূল নর বিজেপি, কারণ এরা আসলে একই মুদ্রার রূপ, বিভিন্ন রকম রূপ বিভিন্ন পাত্রে রাখা আছে। ফলে 21শে কোনোভাবেই রাম না এবং 21শে কোনোভাবেই তৃণমূল নয়, বিকল্প বাম, সেটাই উঠে আসছে এবং সেটাই আপনাদের সমীক্ষায় আমার ধারণা উঠবেও, এই বিশ্বাস আমার রয়েছে। আমি প্রণয় রায়ের কাছে যাব। প্রণয় দা, আমি বলছি যে আপনি শুনলেন যে পার্থদা একের পর এক কটাক্ষ করছে যে এটা ঠিক যে 2-1টা বিক্ষিপ্ত ঘটনা যে কোনো দলের প্রার্থী তালিকা ঘোষণার পর হতেই পারে, কিন্তু আপনাদের মতো রেজিমেন্টেড পার্টিতে গোটা দিন ধরে দফায় দফায় এমনকি হেস্টিংস অফিসের সামনে যা চললো সেটাকে কি স্বাভাবিক মানবেন? না, ডাক্তারি ভাষায় বলতে গেলে বলতে হয় গ্রোথ পেন। যখন দল বাড়ে তখন তার সাথে সাথে আরও কিছু জিনিস বাড়ে, সব দলকেই ফেস করতে হয়েছে। আজকেও আমি দেখছিলাম সিপিএমের একটি নির্দিষ্ট কেন্দ্রে সেখানেও বিক্ষোভ হচ্ছে, আর আলিমুদ্দিন স্ট্রিটের তে যখন বুদ্ধবাবু ঢুকছিল দীর্ঘক্ষণ বিক্ষোভ হয়েছিল। তো এগুলো হয়েছে, আর এটা খুব অস্বাভাবিক কিছু না। কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সমস্ত বিষয়টা দেখছেন। কিছু কিছু জায়গাতে হয়তো প্রার্থী নিয়ে কিছু অভিযোগ আছে, কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব আলোচনার মধ্যে 2-1 দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের এটা হচ্ছে এই কারণে আমি আপনার কাছে আসবো, মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী কালকে অর্ধেক দিন তাকে তালা বন্ধ করে রাখা হলো সিঙ্গুরে, না রাত 9টা অবধি পুলিশ তাকে বের করতে পারেনি। সেটা অনভিপ্রেত। এটা হচ্ছে একটা লেবার পেন, সাময়িক যন্ত্রণা ডাক্তারি ভাষায়। কিন্তু কেন এটা হচ্ছে তার কারণ হচ্ছে এবার বিজেপি ক্ষমতায় আসছে। তো খুব স্বাভাবিকভাবে বিজেপি ক্ষমতায় আসছে মানে প্রত্যেকটা সিট নিয়ে অনেকে বেশি চিন্তিত। আর যেটা আপনারা বলছেন 1-2 ঘটনা ঘটছে, 1-2 দিনের মধ্যেই দেখবেন সব সবাই একসাথে তখন সুমনবাবু একটাই ছোট কথা বলবো যে অমিত শাহের সভায় ভিড় হয়নি বলে হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি বললেন তো, ল্যান্ডিং গিয়ার কিন্তু বিজেপির আর খুলবে না পশ্চিমবঙ্গে। আমি বুঝতে পারছি যে এই সবার ভিড় দেখে যদি এটা মাপার চেষ্টা করা হয় ভোট কি হতে চলেছে। আপনাদের অবস্থা কি হবে সেইজন্য আব্বাস খান হচ্ছে, একইভাবে সিপিএম এর আগামী 20 বছর কোনো ভবিষ্যৎ নেই, তৃণমূল সেইজন্য আব্বাসকে নিতে হচ্ছে, সাপ্লাই দিচ্ছে তাদেরও একই অবস্থা। আগামী 20 বছর পাচ্ছেন যারা বিজেপিকে লোক সাপ্লাই দিচ্ছে তাদেরও একই কাণ্ড হবে। আমি দ্রুত একবার দেখে নেব যে আজকে দফায় দফায় যেভাবে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়লো, কখনো হেস্টিংসে, কখনো জেলা দফতরের বিভিন্ন বিজেপি দফতরে কর্মীদের বিক্ষোভ, কখনো ইস্যু পাঁচলা, কখনো উদয়নারায়ণপুর, নানা প্রার্থী নিয়ে নানা বিক্ষোভ, নানা গোষ্ঠীর। দেখুন, বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই দিকে দিকে বিক্ষোভের ঝড়। কোথাও পার্টি অফিসে ঝোলানো হলো তালা, কোথাও তৃণমূল থেকে আসা নেতাকে দল প্রার্থী করার প্রতিবাদে পোস্টার দিলেন বিজেপি কর্মী সমর্থকরা। কলকাতা থেকে হাওড়া, হুগলি থেকে দক্ষিণ 24 পরগনা, বিক্ষোভ সামলাতে হিমশিম খাবার জোগাড় গেরুয়া শিবিরের নেতাদের। হেস্টিংসে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন খোদ বিজেপির সর্বভারতীয় নেতা শিবপ্রকাশ। ভাঙা হলো ব্যারিকেড।
বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের কোনো ক্রমে ঠেকানোর চেষ্টা করে পুলিশ। ভোটের মুখে তৃণমূল ছেড়ে যোগ দিতেই সিঙ্গুরের বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে তার পুরনো আসনে প্রার্থী করেছে বিজেপি, আর তাতেই ক্ষেপে লাল সিঙ্গুরের বিজেপি কর্মীরা। রবিবার মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী তথা সিঙ্গুরের বিজেপি পর্যবেক্ষক প্রভুরাম চৌধুরীকে 5 ঘন্টা তালাবন্ধ করে রাখেন তারা। অবিলম্বে প্রার্থী বদল করার জন্য উচ্চতর নেতৃত্বের কাছে দাবি জানাচ্ছি। কত টাকার বিনিময়ে কত টাকা লেনদেন হয়েছে মাননীয় লকেট চ্যাটার্জি, মাননীয় রাজ্য সভাপতি, জবাব দিন। আরও এক ধাপ এগিয়ে সোমবার চুঁচুড়ায় দলের জেলা পার্টি অফিসেই তালা ঝুলিয়ে দিলেন বিজেপি কর্মীরা। সিঙ্গুরের মতোই হরিপালেও তৃণমূল ছেড়ে আসা নেতাকে প্রার্থী করায় বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা। প্রার্থী নিয়ে দলীয় কর্মীদের একাংশের ক্ষোভ আছড়ে পড়ে বিজেপির হেস্টিংসের পার্টি অফিসে। দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়তে হয় মুকুল রায় অর্জুন সিংদের। সব বিধানসভার সঙ্গে আলোচনা করেছি, করে আমরা রিপোর্টও পাঠিয়ে দিচ্ছি উপরে। যদি গ্রিভান্সটা সত্যি হয় নিশ্চয়ই আমাদের কর্মীদের কথা বিচার হবে। উত্তরপাড়ায় ভোটের মুখে তৃণমূল ছেড়ে আসা প্রবীর ঘোষালকে প্রার্থী করেছে বিজেপি। তার প্রতিবাদে কোন্নগরের বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীর নামে এ ধরনের পোস্টার দেখা যায়। সপ্তগ্রামে এখনো বিজেপি প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু তৃণমূল ছেড়ে আসা এক নেতাকে দল প্রার্থী করতে পারে এমন আজ পেয়ে পোলবায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। ত্রিবেণীতে রেল লাইনে উঠে আত্মহত্যার হুমকি পর্যন্ত দেন এক স্থানীয় বিজেপি নেতা। ক্যানিং পশ্চিমেও কংগ্রেস তৃণমূল হয়ে বিজেপিতে যোগ দেওয়া অর্ণব রায়কে প্রার্থী করায় ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মীদের একাংশ। লালকৃষ্ণ আদবানি আর মুরলী মনোহর যোশীকে বয়সের কারণে বাদ দিচ্ছে, তারা আবার সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে মনোনয়ন দিচ্ছে। লোক নেই, উপযুক্ত মুখ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি চাইছে এদিক ওদিক থেকে লোক এনে প্রার্থী করতে। রাজ্য জুড়ে বিক্ষোভ হয়নি, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা, কারণ হঠাৎ পার্টির কলেবর বৃদ্ধি হয়েছে। বহু মানুষ দলের প্রতি আকৃষ্ট হয়ে, দেশের প্রধানমন্ত্রীর উপরে আকৃষ্ট হয়ে পশ্চিমবঙ্গের আসল পরিবর্তনের স্বার্থে বিজেপিতে যোগ দিয়েছেন। এখন নতুন যোগ দিলে একটা বাচ্চাদের যেমন সে বলেন না টিদিং প্রবলেম, সব ক্ষেত্রেই থাকে, এটা ওইটা আছে। এদিকে দলীয় প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ চেপে না রেখে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। কর্মীদের এটা একটা ভেতর থেকে আক্ষেপ বলো, বিক্ষোভ বলো, কেন এই কর্মীরাই তারা যখন দেখছে এক দুদিনের অন্য পার্টি থেকে আসা, তাও আবার খুব সৎ চরিত্র না, দুর্নীতিবাজ চরিত্র, সে তারা যদি প্রার্থী হয়ে যায় তাদের তো একটু দুঃখ। আমার আক্ষেপ নেই, কিন্তু আমার মনে হয় যে স্পেশালি একটু চিন্তা ভাবনা করলে আর একটু ভালো হতো। কিন্তু যদি বাধ্য হয় তখন আমাকে প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে। রাজনৈতিক সন্ন্যাস নিতে পারেন নাকি? না, প্ল্যাটফর্ম চেঞ্জ করতে পারেন। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর ভাঙড় থেকে আমজাঙ্গা, শিলিগুড়ি থেকে সাতগাছিয়া, হাওড়া, কোচবিহারে খুব বিক্ষোভ দেখা দিয়েছিল। এবার সেই একই ছবি বিজেপিতেও। এবিপি আনন্দ। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথ দা, আপনি মানবেন বহুবার এই স্টুডিওতে ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে যে তৃণমূলের প্রার্থী তালিকার পর তৃণমূলে যে ক্ষোভ বিক্ষোভ ছেড়ে বিজেপিতে চলে যাওয়া, বিজেপির প্রার্থী তালিকা দফায় দফায় যা সামনে আসবে তারপর ছবিটা তৃণমূলের মতো হবে না। তো এই তো দেখাচ্ছে প্রায় ছাড়িয়ে যাচ্ছে। অন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি এই রাজ্যে এসে নিজের দলের কর্মীদের হাতে তালাবন্ধ হয়ে গেলেন। হেস্টিংসে দফায় দফায় বিক্ষোভ এবং একাধিক, কোথাও পাঁচলা, কোথাও রায়দিঘি, কোথাও উদয়নারায়ণপুর। এই অনুষ্ঠান যখন শুরু করছি তখন বিজেপি সূত্র বলছে যে রায়দিঘির প্রার্থী বদলও হতে পারে, অর্থাৎ প্রথমে যার নাম রাখা হয়েছিল তাহলে কি সেটা ভুল চয়েস ছিল। পাশাপাশি আমি প্রতিবেদনে দেখলাম সাংগঠনিক সহসভাপতি তিনি অভিযোগ করছেন যে টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে। আপনার সময় শুরু এখন। দেখুন, একটা বলি, যখন তৃণমূলের ক্ষোভ বিক্ষোভ হচ্ছিল প্রার্থী নিয়ে, তখন বিজেপির নেতারা নানা টিপ্পনি কাটছিলেন। আমি তখন একটা কমেন্ট করেছিলাম যে ঘুটে পুড়ে গোবর হাসে। কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে পশ্চিমবাংলার বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে দাবানল চড়বে। আরও পর্যায়গুলোতে আপনি দেখতে পাবেন। 2015 সালের পুরসভা নির্বাচন, রাহুল সিনহা সভাপতি, বিজেপি উঠছিল একটার পর একটা উপনির্বাচনে দ্বিতীয় স্থান পেয়ে বিজেপি উঠছিল। 14 লোকসভা নির্বাচনের পরে 15 পুরসভা নির্বাচন, রাহুল সিনহার সেই যে সভাপতিত্বে তখন চলছিল। পুরসভা নির্বাচনে প্রার্থীর চয়ন নিয়ে কার্যত মুরলীধর স্ট্রিটে লাঠালাঠি, সেই ছবি আমরা স্টুডিওতে বসে রেখেছি।
এবং তারপরে বিজেপি যে অধঃপতন হয়েছিল সেটা একেবারে বলা যায় যে প্যারাসুট দিয়ে নামার মতো, এবং বিজেপি কার্যত থার্ড পজিশনে চলে যায়। আমি বলছি যে 3-4টে মেইন রিজন। একটা তো ঠিকই যে মানে এই প্রার্থী চয়নের নিয়ে বিজেপি দলের কোনো পরিকল্পনা নেই, আর অতিরিক্ত কেন্দ্র নির্ভরতা, মানে ঘন্টার পর ঘন্টা দিল্লিতে বসে আলোচনা হচ্ছে, অথচ বাস্তবের যে অভিজ্ঞতা এক একটা নির্বাচনী ক্ষেত্রে সেটাকে কাউন্ট না করা, ফলে অতিরিক্ত কেন্দ্র নির্ভরতার একটা প্রধান কারণ সমস্যার। দ্বিতীয় যে কারণটা সেটা হলো যে দেখুন, এটা অস্বীকার করার উপায় নেই যে বিজেপি যেভাবে গ্রোথ হয়েছে মানে 3-4 বছরের মধ্যে, তাদের অর্গানাইজেশনাল লেভেলে লোকাল লিডার তৈরি করতে পারেনি, ফলে বেশিরভাগ নির্ভর করতে হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে আসা, সিপিএম থেকে আসা নেতাদের উপর। আবার যে কর্মীরা এই নির্বাচনে লড়াই করবে তারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে এবং একের পর এক মামলা হয়েছে তাদের বিরুদ্ধে, মানে পুলিশের নির্যাতন স্বীকার করতে হয়েছে, এবং যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠেছিল মানে তারাই যদি এখন প্রার্থী হয় তাহলে সেটাকে মেনে নিতে কর্মীদের পক্ষে খুব কঠিন। কারণ এই কর্মীরা জেল হাজত হয়েছে, তারা কষ্ট পেয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আবার যার বিরুদ্ধে যার নির্দেশে হয়েছিল সেই যদি নেতা হয়ে প্রার্থী হয় তাকে মেনে নেওয়া একদম। একাধিক ক্ষেত্রে সরাসরি এই অভিযোগ এসেছে। আমি শুভময় মৈত্রের কাছে যাব। শুভময়দা, আমি এক তো ডেফিনেটলি যদি ব্রডলি এই বিক্ষোভকে দেখতে হয় আদি বনাম নব্য, এই ধরনের একটা বিভাজন, এবং বেশিরভাগ বিক্ষোভের কারণ যে তৃণমূল ফেরতরা, ওই বিলেত ফেরতের মতো তৃণমূল ফেরতরা এসে টিকিটটি কবজা করেছে, এবং যারা বিশ্বনাথদা ঠিক যেখানে শেষ করলেন যে যারা লড়াইটা করলো, যারা মামলার শিকার হলো, যারা মার খেলো, আলটিমেটলি তারা কিছু পেল না, তৃণমূল ফেরতরা এসে জায়গাটা দখল করে নিল। এইটা হচ্ছে ব্রডলি অভিযোগ। কিন্তু আমি এই প্রশ্নটায় ঠিক উল্টো দিক থেকে আসব যে এই বিক্ষোভে আদৌ কি ভোটারের কিছু যায় আসে? যে ভোটার মনস্থির করেছেন হয়তো বিজেপিকে ভোট দেবেন, এই স্থানীয় স্তরের যে বিক্ষোভ সেটা একজন ভোটারের ওপর কতটা ইম্প্যাক্ট ফেলে? আপনার কাছে আমার প্রশ্ন এটাই। আপনার সময় শুরু এখন। সুমনবাবু, যেগুলো আমরা টেলিভিশনে দেখছি এবং বিজেপির যে বিভিন্ন দলীয় অফিসে যে ঘটনাগুলো ঘটছে সেটা কিন্তু একেবারে প্রত্যন্ত প্রান্তের কোনো একটি মানুষ যিনি নির্বাচনে ভোট দেবেন বা প্রতীক দেখে ভোট দেবেন তার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ অবশ্যই নয়। কিন্তু এই জায়গায় যেটা বুঝতে হবে, এটা বিভিন্ন রাজনৈতিক দলের হয় এবং মূলত যে রাজনীতির ধারাটা এখানে চলছে সেটা তো একটা কংগ্রেসি ধারা, যেখান থেকে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রচুর মানুষ বিজেপিতে গেছেন। আপনি নিশ্চয়ই দেখবেন যে গুজরাটে যখন বিজেপি প্রার্থী ঠিক করছে এই রকম জায়গায় এই ধরনের মারামারি বোধহয় হয় না, সেখানে তারা সংগঠিত পার্টি, অর্থাৎ এখানে যেমন বামপন্থীদের এই ধরনের মারামারি হয় না। বিষয়টা অনেকটা গুলিয়ে গেছে, এটা বলা ভালো যে একেবারে গুলিয়ে গেছে, কারণ মুকুল রায় বা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে যখন বিজেপিতে যাচ্ছেন তার যে রাজনৈতিক ইম্প্যাক্ট, তারপর এত ছোটখাটো নেতা নিয়ে সামলানোটা সত্যি মুশকিল। বিজেপি এই অভিমুখটা কেন নিল এই প্রশ্ন উঠবে। দ্বিতীয় হচ্ছে, দেখুন সভায় লোক কম হচ্ছে। এখন এখানে নির্বাচন কমিশনের অবশ্যই বলা উচিত যে সকাল 9টার থেকে বিকেল 4টের মধ্যে এই রোদ্দুরে সভা করলে সকলকে ওআরএস অর্থাৎ নুন চিনি লেবু গোলা জল দিতে হবে, কারণ না হলে ভিড় কিন্তু কমবে। এই গরমের মধ্যে মানুষকে যদি ডাকা হয় এই রোদ্দুরে, সেক্ষেত্রে মানুষের ভিড় কমবেই। ফলে রাজনীতি ছাড়াও একটা প্রাকৃতিক বিশ্লেষণ আছে। আর এই যে সত্য মিথ্যার ঘটনাটা যখন উঠছে, দেখুন রাজনীতিতে একাধিক দল যখন থাকে বোঝাই যায় সত্য যেহেতু একটি, সুতরাং যে কোনো নির্বাচনের আগে যা চলে সেটা হচ্ছে মিথ্যের বেশাতি, অর্থাৎ প্রচুর পরিমাণ মিথ্যের মধ্যে থেকে কোনটুকু সত্য সেটা হচ্ছে সেই মিথ্যের ওপর ভর করে শেষ পর্যন্ত যখন আসনের সংখ্যা বেরোয় সেই সংখ্যাটুকুই হচ্ছে সত্য। এবার সবচেয়ে বড় কথা, পশ্চিমবঙ্গের রাজনীতিটা সুমনবাবু যে জায়গায় আমরা পৌঁছে দিয়েছি সেটা কিন্তু যা দেখানো হচ্ছে সেটা অবশ্যই টিভি সিরিয়াল হিসেবে ভালো, এবং যে কারণে প্রচুর চলচ্চিত্র জগতের লোক আসছেন এখানে একদম লাইভ শো করতে, কিন্তু সারা ভারতবর্ষের সামনে আমরা কতটা খেলো হয়ে যাচ্ছে এই 2021 নির্বাচনের আগে, এটা একটু বাংলার রাজনৈতিক নেতৃত্ব ভাববেন। সারা ভারতবর্ষ কিন্তু আমাদেরকে হালকা চালে নিচ্ছে। আমরা যে শিক্ষা বিজ্ঞান এগুলোতে অনেক এগিয়ে আছি, আমরা যে সত্যিই ভালো, সেই জায়গাটা থেকে আমাদের এই 2021 নির্বাচন যেন আর নিচে না নামায়। একটা সম্পূর্ণ অন্য দৃষ্টিকোণ তুলে ধরলেন শুভময়দা। আমি দ্রুত, টিভি সিরিয়ালের কথা হলো, অভিনয়ের কথা আমার মনে পড়লো, অভিনেত্রী দেবশ্রী রায়, শোভন এবং বৈশাখী, তাঁরা বিজেপি ছাড়ার 24 ঘন্টা কাটেনি, দেবশ্রী রায় তৃণমূল ছাড়লেন। অনেকে বলছেন, অনেকে সংশয় রাদার, দেবশ্রী কি পদ্মমুখী হচ্ছেন? আমি দ্রুত একবার প্রতিবেদনটা দেখব, তারপর বিজেপি এবং তৃণমূল দুজনের কাছেই এই নিয়ে আমার প্রশ্ন আছে। দেখুন, তৃণমূল ছাড়লাম কারণ আমার অনেক অভিযোগ ছিল
বেহালা পূর্ব থেকে দল প্রার্থী না করার পর রবিবারই বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে ঠিক একদিন পরই তৃণমূল ছাড়লেন শোভন বৈশাখীর ঘোর প্রতিপক্ষ বলে পরিচিত রায়দিঘির দুবারের বিধায়ক দেবশ্রী রায়। সোমবার রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখে দলত্যাগের কথা জানিয়েছেন তিনি। এবার আর দেবশ্রীকে প্রার্থী করেনি তৃণমূল, আর তাতেই বেজায় ক্ষুব্ধ অভিনেত্রী। আমি বলেছিলাম রায়দিঘি থেকে দাঁড়াবো না, তো সেখানে কুণাল ঘোষ বলেছিলেন যে দিদি পার্টির এগেনস্টে আপনি কোনো কথা বলবেন না। আমি আজ গত 10 বছর ধরে কোনো পার্টির এগেনস্টে কথা বলেছি? কোনোদিনও বলিনি। আমি বলেছি এই হয়েছে আমার সঙ্গে, বলছে আমি সব বুঝতে পারছি দিদি, একটু আমাকে টাইম দিন, আমি বসে কথা আলোচনা করব। আলোচনা তো করলেনই না, সময় পেলেন না, তখন সময় পেলেন না, খুব ব্যস্ত মানুষ, তো আমি ওই জন্যই সিদ্ধান্ত নিয়ে নিলাম। একসময় শোভন চট্টোপাধ্যায় কার্যত দেবশ্রী রায়ের মেন্টর থাকলেও শোভন বৈশাখী জুটি শিরোনামে আসার পর থেকে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। এমনকি শোভন বৈশাখীর দিল্লিতে বিজেপিতে যোগদানের দিন গেরুয়া শিবিরের সদর দপ্তরে পৌঁছে গেছিলেন দেবশ্রীও। কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের একটাই শর্ত ছিল, কোনোভাবেই দেবশ্রীকে দলে নিতে পারবে না বিজেপি। সম্প্রতি রায়দিঘিতে বিজেপির হয়ে প্রচারে গিয়েও দেবশ্রীকে ঝাঁঝালো আক্রমণ করেন শোভন বৈশাখী জুটি। কিন্তু হঠাৎই বদলে গেল সব। প্রার্থী তালিকায় নাম না থাকায় শোভন বৈশাখী বিজেপি থেকে আউট, আর দেবশ্রী তৃণমূল থেকে। বিজেপি রাজ্য সভাপতিকে দলত্যাগের চিঠি পাঠিয়েছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তারপর বেশ কয়েক ঘন্টা কেটে গেছে। সূত্রের খবর, বিজেপির তরফ থেকে তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেননি, এমনকি তারাও কেউ যোগাযোগ করেননি। ঠিক এই সন্ধিক্ষণে তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে সুব্রত বক্সিকে চিঠি পাঠালেন দেবশ্রী রায়। দল থেকে কেউ একজন ছেড়ে গেলেই সেটা খুব একটা সুখের ঘটনা হয় না। মান অভিমান আমার মনে হয় দীর্ঘদিন কোনো রাজনৈতিক দলে চলে না, কারণ এগুলোর ফুড ভ্যালু নেই, বিশেষ করে নির্বাচনে। আর এই প্রেক্ষাপটে প্রশ্ন, দেবশ্রী রায়ের পরবর্তী গন্তব্য কি তাহলে বিজেপি? অভিনয় করব, কেউ যদি সম্মান দেয় তখন ভাববো। যথারীতি এ নিয়েও শুরু হয়েছে বাকযুদ্ধ। যদি নেতা নীতি ভুলে আসে স্বাগত, প্রায়শ্চিত্ত করতে আসলে স্বাগত। নতুন বাংলা গড়ার লক্ষ্যে বিজেপির মতো করে যদি কেউ বিজেপিতে থাকতে চায় তাকে স্বাগত। শুধুমাত্র সাংসদ হব, বিধায়ক হব, পুরপিতা হব, টিকিট পাবো, না হলে আমি দল করতে পারি না, এই মানসিকতাটাও বোধহয় ঠিক নয়। কারণ দল করা বা একটা আন্দোলনের সঙ্গে থাকা, একটা সংগঠনের সঙ্গে থাকা মানেই কখনোই এটা হতে পারে না যে তার মাপকাঠিটা হচ্ছে একটা প্রার্থী পদ। দেবশ্রী রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যেমন জল্পনা, তেমনি টিকিট না পেয়ে পদ্ম শিবির ছাড়ার পর এবার শোভন বৈশাখী জুটি কি করবেন তা নিয়েও জোর কানাঘুষো শুরু হয়েছে। আর এই পরিস্থিতিতে স্বামীকে রাজনৈতিক পরামর্শ দিয়েছেন রাজনীতি পরিবার থেকে উঠে আসা বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। শোভনবাবু বৈশাখী ব্যানার্জি যদি ভাবেন যে দলেই যাব এবং সেই দলের ওপর নেতৃত্বকে আমি চাপ দিয়ে সৃষ্টি করে এটা নেব, ওটা না হলে আমি চলে যাব, ওটা না হলে তৃণমূলে না হলে বিজেপি না হলে টিএমসি সিপিএম, এটা হয় না কখন। বিজেপি দলের জন্য বৈশাখী ব্যানার্জির কী অবদান আছে? রাজনীতি বিচিত্র বিষয়, কখন কে রাজা আর কে গুরুত্বহীন বুঝে ওঠা দায়। কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। আমি প্রণয় রায়ের কাছে যাব। প্রণয়দা, রায়দিঘির প্রার্থী অনেকের পছন্দ হয়নি, আজকে শুনছি প্রার্থী বদল হতে পারে। আমি জানি না কাল বা পরশু রায়দিঘির প্রার্থী হিসেবে কার নাম ঘোষিত হবে। না, শুধু রায়দিঘি কেন বলছেন, আরও তো কয়েকটা আছে, সিঙ্গুর আছে, উত্তরপাড়া আছে, তো শুধু রায়দিঘিটা নিয়ে কেন আলোচনা করছে? আচ্ছা বেশ, আমি চন্দ্রিমাদির কাছেও আসবো। চন্দ্রিমাদি, আমি বলছি শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা, আমি জানি না তৃণমূলে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন কিনা, আদৌ করবেন কিনা, কিন্তু আমার প্রশ্ন আলাদা, তৃণমূল কি তাদের ব্যাপারে আগ্রহী হবে? আমি এমনিতে সাধারণভাবে আপনি প্রশ্নটা উড়িয়েই দিতে পারতেন, কিন্তু আমি পাশাপাশি আরেকটা তথ্য রাখি, যে এই যে নেতারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছেন তাদের প্রত্যেকে, যারা রাজ্য পুলিশের নিরাপত্তা পেতেন, সেই নিরাপত্তা উইথড্রন হয়েছেন। একমাত্র ব্যতিক্রম হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। তাহলে একটা রাস্তা কি শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে খোলাই আছে তৃণমূলের? চন্দ্রিমাদি, দেখুন, আমি এই সবগুলোর সিদ্ধান্ত নেওয়ার মতন জায়গায় কিন্তু নেই, আমাদের সিনিয়র লিডাররা রয়েছেন। কিন্তু আমরা এটা বলতে পারি যে সমস্ত মানুষ এদের কার্যকলাপ দেখছেন এবং কোথায় কি রাস্তা খোলা আছে, কার সিকিউরিটি উইথড্রন হয়েছে, কার সিকিউরিটি রয়েছে, সেটা যেভাবে প্রশাসন বুঝেছে কাকে সিকিউরিটি দেবার সেই হিসেবে থাকবে।
যেখানে প্রশাসন বুঝবে তার উইথড্র করার, সেটা করেছে। আমরা তো দেখছি সেন্ট্রাল সিকিউরিটি কতজনকে দেওয়ার হয়েছে, যেই মাত্র বিজেপিতে গেল সেই মাত্র সেন্ট্রাল ঠিক, কিন্তু সিকিউরিটি। শোভন বাবু সেন্ট্রাল সিকিউরিটি ফিরিয়ে দিয়ে রাজ্য পুলিশের সিকিউরিটির উপর আস্থা রেখেছিলেন। আমি এটা সম্পর্কে বলতে পারবো না, আমি তো স্বরাষ্ট্র দপ্তর আমার এখানে দেখি না, সুতরাং কার সিকিউরিটি প্রণয় রায় কিছু বলতে চাইছেন? না না, বিজেপিতে গেলেই লাইফ থ্রেটটা বেড়ে যাচ্ছে কেন? বিজেপিতে কেউ গেলেই তার লাইফ থ্রেটটা বেড়ে যাচ্ছে কেন? পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কেন এই জায়গায় থাকবে? কেউ বিজেপি করলেই তাকে নিরাপত্তা দিতে হবে, সেটা তো এনশিওর করুন। চন্দ্রমাদি, যেমন একটা পরিবেশ করুন যে বিজেপি করলেও তাকে লাইফ থ্রেট থাকবে না। বিজেপিতে গেলে লাইফ স্টেক বাড়ছে, ওটা তো দেখাচ্ছেন। বিজেপিতে গিয়ে সেন্ট্রাল সিকিউরিটি দিয়ে তাকে এমন করছেন তাদের যেন মনে হচ্ছে বিরাট, এই যে তাদের জীবন সংশয় হচ্ছে, কিরকম এক্ষুনি তাদের জীবন সংশয় হচ্ছে, সেই জন্য দিতে হচ্ছে। শ্রমিক বাবু এক্ষুনি বললেন, শ্রমিক বাবু বললেন যে আমি দেখলাম ওই ক্লিপিংটা, যে শ্রমিক বাবু বলছেন যে এটা শিশু সময় যখন পার্টিতে অনেক লোক আসছে, শিশুদের যেমন হয় না টিদিং প্রবলেম, অর্থাৎ যখন দাঁতটা বেরোয় তখন একটু ব্যথা ট্যাথা এদিক ওদিক সেদিক হয়, অন্যরকম প্রবলেম হয়, শারীরিক একটু অসুবিধা হয় বাচ্চাদের, তার মানে দলটা কিন্তু শিশু, এটা বুঝেছে, তাই জন্য টিদিং প্রবলেম, শিশু হয়ে টিদিং প্রবলেম। সুতরাং সেই দলটা এখানে যারা দলের কাছে যাচ্ছে মনে করছে তাদের দেখিয়ে বিরাট সিকিউরিটি দিয়ে তাদের একটা কিছু করবে, দেখাবে। আচ্ছা বেশ, আমি প্রণয়দার কাছে একদম সম্পূর্ণ শিশু, যুবক, প্রৌঢ় এই পাঠ থেকে বেরিয়েছে। প্রণয়দাকে জিজ্ঞেস করব, প্রণয়দা তাহলে শোভন চট্টোপাধ্যায় যিনি প্রকাশ্যে একাধিকবার আমাদের কাছেও ইচ্ছা প্রকাশ করেছিলেন যে বেহালা পূর্ব তার পুরনো কেন্দ্রের টিকিট তাকে দেয়া হোক, সেটা দেয়া হলো না কেন? তাহলে কি বিজেপি মনে করছে যে রত্না চট্টোপাধ্যায়ের উল্টো দিকে শোভন চট্টোপাধ্যায় যথেষ্ট শক্তিশালী প্রার্থী নন? না দেখুন, একটা প্রক্রিয়া মেনে একটা নির্দিষ্ট কমিটি এগুলো ঠিক করে, তারা কেন সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমার জানা নেই, আমি সেটা বলতেও পারবো না। কিন্তু ঘটনা হচ্ছে যে দেখুন, যে প্রার্থী যেখানে ছিল সেখানেই থাকবে, সেটাই হতে হবে, এটা তো মনে হয় কোনো দলের পক্ষেই হয়তো সম্ভব হবে না। তার কারণ যে নির্বাচন কমিটি আছে তারা অনেকগুলো দিক চিন্তাভাবনা করেই হয়তো সিদ্ধান্ত নেন। দলের প্রণয়দা দলের প্রতিক্রিয়া কি? একেবারে সরাসরি দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছেন শোভন বৈশাখী দুজনেই। না দেখুন, ওনারা একটা চিঠি দিয়েছেন, আমার ধারণা রাজ্য নেতৃত্ব নিশ্চয়ই তাদের সাথে কথা বলবেন, কোথায় সমস্যা আছে তারা নিশ্চয়ই। সংবাদ মাধ্যমে প্রকাশ, বেহালা পূর্বে শোভনবাবুকে যদি প্রার্থী করা হয় তাহলে পারিবারিক মানে সেটা কাজিয়াতে রূপান্তরিত হবে, সেটা ন্যাশনাল পলিটিক্যাল পার্টি হিসেবে বিজেপির মর্যাদা হানি হতে পারে। 1, 2, এই কাজিয়াতে মহিলা হিসাবে কিন্তু রত্না চট্টোপাধ্যায়ের অ্যাডভান্টেজ থাকার সম্ভাবনা আছে। তার কারণটা যে ছেলে মেয়ে নিয়ে তাকে একা থাকতে হয়, ফলে পারিবারিক স্তরে একটা সেন্টিমেন্টের প্রশ্নে তিনি অনেক এগিয়ে থাকবেন, ফলে মহিলা ভোটাররা বেশি করে তাকে ভোট দিবে, শোভনবাবুকে কম ভোট দিতে পারেন, সেই রকম একটা সমীক্ষা থেকে উঠে এসছে বলে খবর। ফলে সমীক্ষা বাদ দিন, এটা তথ্য আছে বিশ্বনাথ দা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রার্থী তালিকা পেশ করছেন, আমি সত্যি মিথ্যে তো জানি না, ক্যামেরায় যা দেখেছি তিনি 2-3টে শব্দ বাড়তি যোগ করেছিলেন, আমি খুব মন দিয়ে দেখেছি, সেটা হচ্ছে মহিলাদের সুরক্ষার জন্য রত্না চট্টোপাধ্যায়। ঠিক, ফলে মানে বিজেপির পক্ষে দেখুন, মানে দলকে জেতাবো নাকি ব্যক্তির কোনো ইমেজ, ব্যক্তির কোনো ইগোকে স্যাটিসফাই করব, এই দুইয়ের মধ্যে দাঁড়িয়েছিল। ব্যক্তির থেকেও দল বড়, সেইটাকে দলকে গুরুত্ব দিয়েছে, সেখানে শোভন চট্টোপাধ্যায় ইগোকে। আপনি বলছেন শোভন চট্টোপাধ্যায়কে টিকিট না দেয়া বিজেপির দিক থেকেও একটা রাজনৈতিক বার্তা। আমি আসবো নির্বাচন কমিশনের কাছে হলফনামা এবং সেই হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কার বিরুদ্ধে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আমি দেখব প্রতিবেদনটা, তারপর অবশ্যই এ নিয়ে আলোচনায় আসবো। তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামের প্রার্থী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার এপিটোপিটে মোট 6টা কেসের উল্লেখ করেননি। একটা সিবিআইর মামলা আর 5টা আসামে 18 সালে হওয়া মামলা। এবং ইলেকশন কমিশনের উচিত যে মিথ্যা হলফনামা দিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বিধানসভা ভোট 294টি আসনে, এপিসেন্টার নন্দীগ্রাম। সেখানকার তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। গত 10ই মার্চ নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়নে তিনি জানান তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই,
কিন্তু শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্টের দাবি মমতার বিরুদ্ধে 6টি ফৌজদারি মামলা রয়েছে। এই প্রেক্ষিতে সোমবার কমিশনে অভিযোগপত্র পাঠান তিনি। দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীপদ বাতিল করা হোক। ইলেকশন কমিশনে আবেদন করেছি, ইলেকশন কমিশন আশা করছি ব্যবস্থা নেবে। ওই জন্যই তো আমি বলছি মিথ্যাশ্রী দেওয়া উচিত। উনি সব এই বিষয়গুলো ভালো জানেন, কেননা ওনার বিরুদ্ধে সুদীপ সেন চিঠি লিখেছে তো 6 কোটি টাকা নিয়ে বসে আছে, সেই জন্য কার বিরুদ্ধে কটা কেস এগুলো উনি ভালো জানেন। বন্ধ করা বইটা উনি করেছে। তবে বেলা গড়াতেই বিতর্ক অন্যদিকে মোড় নেয়। শুভেন্দু শিবিরের অভিযোগপত্রের 6 নম্বরে সিবিআই এর একটি মামলার কথা উল্লেখ করা হয়, কিন্তু সিবিআই সূত্রের দাবি যে মামলার কথা বলা হয়েছে তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত নন। 2008 সালে আসানসোলে এক কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে বেনামি সম্পত্তি সংক্রান্ত মামলা হয়। সেই মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর স্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তার নাম তোলা হয় চার্জশিটে। এইভাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে রোখার কোনো চেষ্টা হয়, 294টার মধ্যে 290-91টা পেয়ে তৃণমূল ক্ষমতায় আসতে চলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ্যমন্ত্রী হতে চলেছে। এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, মনোনয়নপত্রের সঙ্গে সম্পত্তি এবং ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য হলফনামার আকারে জমা দিতে হয় প্রার্থীকে। তবে সেই হলফনামায় উল্লেখ করা তথ্যের সত্যতা যাচাইয়ের দায়িত্ব রিটার্নিং অফিসারের নয়। যিনি অভিযোগ করছেন তাকে কাউন্টার এফিডেভিট দিতে হয় রিটার্নিং অফিসারের কাছে। সেই এফিডেভিট ওয়েবসাইটে তুলে দেওয়া হয়। তবে এক্ষেত্রে মনোনয়ন বাতিল হবার কোনো সম্ভাবনা নেই। অ্যাফিডেভিট যেমন দেওয়া হয় নমিনেশনের সঙ্গে, তার সঙ্গে কাউন্টার অ্যাফিডেভিট দেওয়ারও ব্যবস্থা আছে এবং দুটোই কমিশনের সাইটে আপলোড করে দেওয়া হয়। ঠিক আছে, তারপরে আমরা আরও থেকে যে রিপোর্ট পাবো বলবো। নন্দীগ্রামে আসল যুদ্ধর আগে এখন মনোনয়নপত্র ঘিরে নতুন বিতর্ক। বিটন চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি প্রণয়দার কাছে যাব। প্রণয়দা, সিবিআই বলছে এ মমতা সে মমতা নয়, ইনি দুর্গাপুরের এক সরকারি আধিকারিকের স্ত্রী। মামলাটি আয় বহির্ভূত সম্পত্তির একটি মামলা, পুরনো মামলা। এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেফিনেটলি নাম আছে, কিন্তু ইনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন। পড়ে রইল আসামের 5টি মামলা। আপনারা কি দাবি করছেন যে প্রার্থীপদ বাতিল করতে হবে? না, শুভেন্দু তো পরিষ্কার বলেছেন যে এটা যাচাই করে দেখা উচিত। এখন নাম যখন এক আছে, ওনার মনে হয়েছে, উনি ইলেকশন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন এবং যা পদ্ধতি আছে সেই যেটা দেখলেন যে কাউন্টার এফিডেভিট, তো শুভেন্দুদা যদি সেরকম কাউন্টার এফিডেভিট দেবেন তিনি। মানে শুভেন্দুদার তো অভিযোগ করেছেন। আমি প্রথমেই বলি যে অভিযোগ করেছে, আমি বলি, হ্যাঁ বলুন। যে অভিযোগ করেছে সেটা হচ্ছে তথ্য গোপনের। এই তথ্য গোপন করার প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয় না, এবং তথ্য গোপন করে যারা ভয় পেয়ে যে প্রকাশ পেয়ে গেলে কি বা হবে, তারা যখন দল বদলের কথা চিন্তা করেন, এটা তাদের দেখা উচিত যে যেটা প্রণয়বাবু বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নাম আছে, সেই জন্য উনি ভুল করে দিয়ে দিয়েছেন। এটা কোনো ছেলে খেলা নয়, ভুল করে দিয়ে দিয়েছেন। ঠিকানা নেই বুঝি? ঠিকানাটাও তো কেসেতে থাকে, সেগুলো বুঝি নেই? আমরা একটা তথ্য জানতে পারছি না এখনো। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে, নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো কিছু বলেনি। সুতরাং উত্তর দেবার কোনো প্রয়োজন আছে বলেই মনে করি না। গৌতম কুণ্ডুরা যে ছবিটা কিনেছিলেন, তারপরে আর কেউ কি ছবি কিনেছে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী পদ নিয়ে কোনো প্রশ্নই থাকতে পারে না। মাটি যখন হারায়, তখন কিভাবে কি করবে ভেবে পায় না। যে 2011 সালের পরে আর কে মমতা ব্যানার্জির ছবি কিনলেন, কত টাকায় কিনলেন? উনি তো বলছেন ছবি বিক্রির টাকায় দল চালান। তাহলে 2011 সাল থেকে 2021 সাল কাছে যাও। বিশ্বনাথ, আইন কি বলছে? প্রার্থীপদ যদি কোনো প্রার্থী তথ্যের সঙ্গে বাস্তব অবস্থার তথ্যের তফাৎ হয়, 2002 সালে সুপ্রিম এবং কোর্ট মামলা সংক্রান্ত, কেউ মামলা সংক্রান্ত উল্লেখ করলেন না, 2002 সালে সুপ্রিম কোর্ট একটা মানে আদেশ দেয়, তাতে বলে প্রার্থীর সাথে প্রার্থীর মনোনয়ন যখন সাবমিট করবে তখন এফিডেভিট করে তার বিষয় আশয় সম্পত্তি ইত্যাদির সাথে তার কোনো মামলা যদি থাকে, ক্রিমিনাল মামলা থাকে, সেগুলো জানিয়ে দিতে হবে। কিন্তু এটা ইলেকশন কমিশন শুরুতে বাধ্যতামূলক করেছিল এবং বলেছিল যে ভুল হলে কিন্তু রিটার্নিং অফিসারের সুযোগ থাকবে সেটাকে বাতিল করা। পরে কেন্দ্রীয় সরকার একটা আইন তৈরি করে, মানে নির্বাচনী আইনটাকে সংশোধন করে পরিষ্কার করে ইলেকশন কমিশনকে বলে দেয় যে না, রিটার্নিং অফিসার এটা বিচার করবে এবং
এটা যদি ইলেকশন কমিশন পরবর্তী সময় মনে করে তাহলে সে সুমোটো একটা মামলা করতে পারে, এবং সেই মামলা কত বছরে চলবে, কবে শেষ হবে তার কোনো মানে সীমানা বলা হয়নি, এবং আজ পর্যন্ত এরকম কারোর নাম বাতিল হয়নি। আমার একটাই জাস্ট প্রশ্ন, সেটা হলো যে দেখুন এগুলো পারসেপশন তৈরি করার জন্যই করা হয়, ওয়াইল করা উচিত নয়। প্রথমত যেমন ইলেকশন কমিশন বলা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস নেত্রী প্রথমেই বলে দিলেন, মানে প্রথম দিনই বলে দিলেন, ধাক্কা দিয়ে দিলেন যে ওটা ষড়যন্ত্র। ওটাও যেমন আগের থেকে বলা উচিত হয়নি, ষড়যন্ত্র বললেই তার অপোনেন্টের উপর ধাক্কা লাগছে। আবার শুভেন্দু অধিকারীরও উচিত হয়নি যে বলা যে একজনেরকে বিচার না করে হুট করে তাকে বলে দেওয়া যে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই মামলার সাথে যুক্ত আছে, তিনি গোপন করেছেন, এটা ঠিক করেনি। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ও যেমন পারসেপশন ক্রিয়েট করতে চেয়েছে যে ভাই আমাকে মেরে ফেলতে চাইছে, ষড়যন্ত্র করতে চেয়েছে, আগে প্রমাণ হোক, তার আগেই পারসেপশনটা ইম্পর্টেন্ট। পলিটিক্সে পারসেপশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এই শুভেন্দু অধিকারীও একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমি বলছি রাজনীতিতে কিন্তু যে কাউন্টার অ্যালাইন মানে এগুলো হচ্ছে, ন্যারেটিভগুলো হচ্ছে, ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ প্রতিনিয়ত হচ্ছে, বিভ্রান্ত ভোটাররা। ধাক্কার কথা বলছেন বিশ্বনাথ দা, গোটা নির্বাচনটাই তো ধাক্কাধাক্কির উপরই দাঁড়িয়ে আছে দাদা। শুভময় মৈত্র। সুমনবাবু বলছি যে এ তো এপিডেপিটের এপিটোপিট হয়ে গেল, অর্থাৎ মানে এফিডেভিট যে জিনিসটা একটা সত্যির ওপর দাঁড়িয়ে থাকে, বিভিন্ন রাজনৈতিক কারণে আমরা দেখছি যে এফিডেভিটগুলোর যে বিশ্বাসযোগ্যতা সেটাও একেবারে গুলিয়ে যাচ্ছে। ফলে আমাদের কাছে পরিষ্কার প্রশ্ন থাকবে যে রাজনৈতিক নেতারা যা বলছেন বা কোর্টে গিয়ে যা বলছেন, আমাদের নির্বাচন কমিশন সেই তাদের ওয়েবসাইটে একটা জায়গা করে দিন যে রাজনৈতিক নেতারা প্রতিদিন সকালবেলা বা বিকেলবেলা বা এফিডেভিটে বা মঞ্চ থেকে যা বলছেন তার মধ্যে কতটা সত্য এবং কতটা মিথ্যে। পার্থপ্রতিম বিশ্বাস। বাবু, আমি একটা জিনিসই শুধু বলছি যে এই যে আসল যুদ্ধ শুরুর আগে যদি প্রতিদিন এত নকল যুদ্ধ দেখতে হয়, তাহলে আসলে আমি বলবো যে সেই ভোটের যে মূল উপাদান, গণতন্ত্রের যে আসল লড়াই, তার চরিত্র সেটাই আসলে নষ্ট হয়। আমি বললাম যে সেই কারণের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই প্রতিটি লড়াইগুলো না থেকে প্রকৃত লড়াইয়ের মধ্যে যাওয়া, যেটা এরা কেউ যেতে চান না। আসলে তো একটা বিচিন্মনা মিটিং হচ্ছে, একটা ফ্রেন্ডলি কম্পিটিশন হচ্ছে এখানটা দাঁড়িয়ে। আমি বললাম এখানে দাঁড়িয়ে যে ইস্যু হওয়া উচিত যে কেন পেট্রোল হচ্ছে আজকে 90 টাকা ছাড়াচ্ছে, কেন ইলেকট্রিকের বিল হচ্ছে এত টাকা বাড়ছে, ভারতবর্ষের সবচেয়ে বেশি, কেন আমি বলছি যে জিনিসপত্রের দাম এটা ইস্যু হচ্ছে না, চাকরি মানুষের, বেকারের কাজ। এবার আমি যাব, আপনারা এতক্ষণ ধরে যা দেখার অপেক্ষায় রয়েছেন ওপিনিয়ন পোল। আমি শুরু করব সি ভোটারের তৃতীয় দফার ওপিনিয়ন পোল। এই সমীক্ষা হয়েছে 28শে ফেব্রুয়ারি থেকে 13ই মার্চ পর্যন্ত। এ রাজ্যের 19,314 জন ভোটারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। ব্যবহার করা হয়েছে ক্যাটি পদ্ধতি, মার্জিন অফ এরার +-3% থেকে +-5%। পাশাপাশি ফের জানিয়ে রাখবো যে এই সমীক্ষার সঙ্গে আমাদের এডিটোরিয়াল পলিসির কোনো সম্পর্ক নেই, জার্নালিস্টিক জাজমেন্টের কোনো জায়গা এখানে নেই। আবার বলি, সমীক্ষাকে ধ্রুব সত্য মনে করে উচ্ছ্বসিত, ক্ষুব্ধ বা হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ ভোটের হাওয়া রোজ দিন বদলায়। এই সমীক্ষা যখন হয়েছে তখন বিজেপির তৃতীয় এবং চতুর্থ দফার ভোটের প্রার্থী তালিকা প্রকাশিতই হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে তার এই জেলা সফর শুরুই হয়নি, অর্থাৎ এই সব গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের কোনো ইম্প্যাক্ট এই সমীক্ষায় পড়েনি। তাই এই ভোটের হাওয়া কোন দিকে, তাই নিশ্চিত করে বলার সময় এখনো আজকের দিনে দাঁড়িয়ে আসেনি। আসুন চোখ রাখি এবার সমীক্ষায়। বাংলায় এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু কি, দেখব কি বলেছেন আপনারা। সমীক্ষকদের সঙ্গে যাদের কথা হয়েছে তাদের মধ্যে 35% বলেছেন বেকারত্ব সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু। আপনাদের মনে করিয়ে দেবো, এর আগে 30%, 32%, এখন দেখছি সেটা বেড়ে সি ভোটারের তৃতীয় ক্ষেত্রে এসছে 35%। বেকারত্বকে সব থেকে বড় সমস্যা মনে করছেন এই রাজ্যের। বিদ্যুৎ, জল, রাস্তা বড় সমস্যা, বড় ইস্যু মনে করছেন 20%। কোভিড বা করোনাকে মনে করছেন সব থেকে বড় সমস্যা 15% মানুষ। সরকারি কাজে দুর্নীতিকে বড় সমস্যা মনে করছেন 13%। শিক্ষার সুযোগ সুবিধের কথা ভেবে ভোট দেবেন সব থেকে বড় ইস্যু মনে করছেন 5%। সিএ, এনআরসি, এনপিআর মনে করছেন 6%। আইন শৃঙ্খলা বা নারী নিরাপত্তা সব থেকে বড় ইস্যু 4% লোকের কাছে। বাংলাদেশি অনুপ্রবেশ বড় ইস্যু 2% লোকের কাছে। পরের প্রশ্ন ছিল মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্স কেমন। সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে 54% বলেছেন পারফরমেন্স ভালো, মোটামুটি বলেছেন 20%, খারাপ বলেছেন 26%। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর পারফরমেন্স কেমন, দেখব কি বলেছেন আপনারা। ভালো বলেছেন 46%, মোটামুটি বলেছেন 16%, খারাপ বলেছেন 38%। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ,
তৃতীয় দফার এই সমীক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 52% লোক, দিলীপ ঘোষ প্রথম পছন্দের মুখ্যমন্ত্রী বলেছেন 27% লোক, মুকুল রায়কে বেছেছেন 7% লোক, সুজন চক্রবর্তী প্রথম পছন্দ মুখ্যমন্ত্রী হিসেবে বলেছেন 3%, অধীর রঞ্জন চৌধুরীকে প্রথম পছন্দ মুখ্যমন্ত্রী হিসেবে বলেছেন 3%, অন্য কারোর নাম বলেছেন 8%। আর এবার আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে, বিধানসভা নির্বাচনে কে জিতবে বলে মনে করেন? আপনি কাকে ভোট দেবেন না, প্রশ্নটা তা নয়, আবার বলছি পারসেপশনের প্রশ্ন। আপনি কি মনে করেন কে জিততে চলেছে এই বিধানসভায়? কারা ক্ষমতা আসতে চলেছে পশ্চিমবঙ্গে? তৃণমূল আসতে চলেছে এমনটা মনে করছেন 42%, বিজেপি আসতে চলেছেন এমনটা মনে করছেন 39%, সংযুক্ত মোর্চা ক্ষমতা আসতে চলেছে এমনটা মনে করছেন 12%, অন্যান্য নানা দলের নাম করেছেন 2%, ত্রিশঙ্ক বিধানসভা হবে মনে করেছেন 2%, বলতে পারবো না বলেছেন 3%। আসন্ন বিধানসভা ভোটে কোন ইস্যু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে দেখব কি বলেছেন আপনারা। দুয়ারে সরকার কর্মসূচি প্রভাব ফেলবে মনে করছেন 29%, মুসলিম ভোট ভাগ হওয়া প্রভাব ফেলবে মনে করছেন 15%, তৃণমূলের অভ্যন্তরে বিদ্রোহ মনে করছেন 19%, সারদা নারদা অভিযুক্তদের বিজেপিতে নেয়া এটা প্রভাব ফেলবে মনে করছেন 8% মানুষ, বিজেপির প্রচার প্রভাব ফেলবে মনে করছেন 6%, বাম কংগ্রেস জোট বা সংযুক্ত মোর্চা জোট প্রভাব ফেলবে মনে করছেন 4%, জাতীয়তাবাদ বনাম আঞ্চলিকতাবাদেই ভোট লড়া হবে মনে করছেন 5%, অন্যান্যরা 14%। আর এবার যার অপেক্ষায় আছেন এই মুহূর্তে, অর্থাৎ এই সমীক্ষা যখন নেওয়া হয়েছে তখন ভোট হেলে কারা কত আসন পাবে এবং কত শতাংশ ভোট পাবে দেখব। তৃণমূল কংগ্রেস পেতে পারে 150 থেকে 166টি আসন, বিজেপি পেতে পারে 98 থেকে 114টি আসন, সংযুক্ত মোর্চা অর্থাৎ বাম কংগ্রেস আইএসএফ এর জোট পেতে পারে 23 থেকে 31টি আসন, অন্যান্যরা 3 থেকে 5টি আসন। আবার বলবো, তৃণমূল কংগ্রেস পেতে পারে 150 থেকে 166টি আসন, বিজেপি পেতে পারে 98 থেকে 114টি আসন, বাম কংগ্রেস আইএসএফ জোট সংযুক্ত মোর্চা পেতে পারে 23 থেকে 31টি আসন, অন্যান্যরা 3 থেকে 5টি আসন। এবার শতাংশের হিসেবে আসবে, কারা কত শতাংশ ভোট পেতে পারে? তৃণমূল কংগ্রেস পেতে পারে 43% ভোট, বিজেপি পেতে পারে 38% ভোট, সংযুক্ত মোর্চা পেতে পারে 13% ভোট, অন্যান্যরা 6%। আবার বলছি, তৃণমূল কংগ্রেস পেতে পারে 43% ভোট, বিজেপি পেতে পারে 38% ভোট, সংযুক্ত মোর্চা পেতে পারে 13% ভোট, অন্যান্যরা 6%। আমি প্রথমেই আবার যথারীতি বলে নেব যে আমার সমস্ত অতিথিদের কাছে যে মুক্ত কণ্ঠে এই সমীক্ষাকে নস্যাৎ করতে পারেন। আবার বলছি, মুক্ত কণ্ঠে বলতে পারেন এই সমীক্ষা কিচ্ছু হয়নি, 100% ভুল প্রমাণিত হবে। ভারতবর্ষে বহু সমীক্ষা এইভাবে ভুল প্রমাণিত হয়েছে এবং এবিপির আনন্দের সঙ্গে 100 মাইলের মধ্যে এই সমীক্ষা যারা করেছেন তাদের কোনো যোগাযোগ নেই। একটি বিজ্ঞানসম্মত এবং রেপুটেড সংস্থাকে দিয়ে, একাধিক সংস্থাকে দিয়ে আমরা সমীক্ষা করাই, তারা হুবহু যে ডেটাটা তোলে একেবারে দশমিক সমেত আপনাদের সামনে তুলে ধরি, 1 দশমিক এদিক ওদিক করার অধিকারও আমাদের থাকে না। সুতরাং আমি আবার বলছি, মুক্ত কণ্ঠে আপনারা এই সমীক্ষাকে কার্যত নস্যাৎ করতে পারেন। চন্দ্রিমা ভট্টাচার্য হাসছেন, চন্দ্রিমাদি আপনি হাসতেই পারেন, ম্যাজিক ফিগার পেয়েছেন, কিন্তু আমি উল্টো দিকের কথাটা বলি, সেটা হচ্ছে আপনাদের কাছে অ্যালার্মিং ফিগারও আছে। দুটো পার্সেন্টেজ কিন্তু যথেষ্ট কাছাকাছি যদি একদিক থেকে দেখেন, 38% বিজেপি, 43% আপনারা, অর্থাৎ যদি 3% এদিক ওদিক হয়ে যায় তাহলে মুহূর্তে বিজেপি 41% আর তৃণমূল 40% হতে পারে। আমি বলছি সবটাই তো ফিগারের খেলা। চন্দ্রিমাদি আমি কিন্তু ওইগুলো নিয়ে হাসছি যে তা নয়, আচ্ছা, মানে আসলে প্রথমেই যেটা বলেছো সুমন তুমি, যে এটা আপনারা নস্যাৎ করতে পারেন, আমরা নিশ্চয়ই আমাদের মতন করেই চলবো, এটা আমাদের ওপর কোনো প্রভাব ফেলবে তা নয়। কিন্তু আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী চাইছে কতজন মানুষ, 52% মানুষ মুখ্যমন্ত্রী চাইছে, আর ভোট দেবে কত মানুষ, 43%। তাহলে এইখানে যে অ্যাকচুয়ালি মানে কোনো লজিক নেই এটার, এটা মানে 43% আমাদের ভোট দেবে আর 52% চাইছে মুখ্যমন্ত্রী। আমাদের তো আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য দ্বিতীয় মুখ্যমন্ত্রী নেই, এখানে দিলীপ বাবুকে চাইছে মুখ্যমন্ত্রী 27 জন আর ভোট দেবে 38%। আমি বিশ্বনাথ দাকে কাছে যাব, তার কারণ হচ্ছে এই দুটো ফিগার চিরকালই এদিক ওদিক হয় এবং এদিক ওদিক হওয়াটাই বিজ্ঞানসম্মত। একদম, এটা সেফোলজির চর্চাতে আমরা বলি যে জেনারেল পারসেপশন, মানে আমি কাকে মুখ্যমন্ত্রী হিসেবে চাই আর আমি কাকে ভোট দিব,
এই দুইয়ের মধ্যে সবসময়ই একটা তফাৎ থাকে। সাধারণত দেখা যায় যে দল জেতার সম্ভাবনা থাকে তার যদি কোনো পপুলার নেতা থাকে তার প্রতি কিন্তু মানে বিভিন্ন ক্রস সেকশনের সমর্থন থাকে এবং সেটা অনেক বেশি পরিমাণে থাকে। আপনি যদি নরেন্দ্র মোদীর দিকে এই মুহূর্তে চান, দেখবেন নরেন্দ্র মোদীকে যত সংখ্যক মানুষ চায় বিজেপি ততটা ভোট পায় না। তৃণমূল কংগ্রেসকে যত সংখ্যক লোক অতীতেও চেয়েছে তত শতাংশ সে ভোট পায়নি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী যত শতাংশ অতীতেও চেয়েছে তত শতাংশ ভোট পায়নি। ফলে সবসময় মনে রাখবেন যে এটা মানে পপুলার সাপোর্ট করা, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাই আর কাকে আমি ভোট দিব, এর মধ্যে একটা তফাৎ সবসময়ই থাকে। এবং বিশ্বনাথ, আপনি লক্ষ্য করবেন যে কোনো প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদীর নাম থাকলেই সেই শতাংশটা মুহূর্তে বেড়ে যায়। স্যার কারণটা হলো তারা দুজনই খুব পপুলার, দুজনই মানে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার নিরিখে যেমন পপুলার, দেশের নিরিখে এখনো নরেন্দ্র মোদীর বিকল্প নেই। যেটা চন্ডিমাদিরা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প মুখকে, একইভাবে নরেন্দ্র মোদীর বিকল্প মুখকে, সেই কারণে অ্যাক্রস পাবলিক কিন্তু বেশি সমর্থন তাদের জানায়। আপনি বাংলার কথা বলুন না, এত দেশ নিয়ে পরে ভাববেন, এখন নির্বাচন হয়ে যাক তারপর। মুক্ত কণ্ঠে আমি একটা কথা বলছি, ভাবুন তারপরে দেশ নিয়ে ভাববেন। সুমনদা, মুক্ত কণ্ঠে একটা কথা বলছি, সবে প্রচার শুরু হয়েছে, আর প্রচার যখন হবে, যখন ইলেকশন আসবে, তখন এই ফিগারগুলোর কোনো সম্পর্ক থাকবে না। ঠিক, আমি মুক্ত কণ্ঠে একটু যোগ করি। প্রণয়দা, ইলেকশনের সময় একাধিক এজেন্সির এত প্রায় 17 বছর ধরে ফিগার দেখাচ্ছি, প্রতি সপ্তাহে ফিগার চেঞ্জ হয়েছে এবং সেই ফিগার 3 থেকে 3.5-4% ভোটের এদিক ওদিক হয়েছে। সুতরাং আমি আপনার কথা মানছি যে ফিল্ম আভি বাকি হ্যায়, সেটা সবার ক্ষেত্রেই একদম। আর মুক্ত কণ্ঠে আরেকটা কথা বলছি, সরকার বিজেপি তৈরি করছে, আমাদের টার্গেট 200+। যেদিন রেজাল্ট বেরোবে সেদিনও আমি থাকবো, আশা করি স্টুডিওতে, সেদিন মিলিয়ে নেবেন। মুক্ত কণ্ঠে আমিও বলছি, মুক্ত কণ্ঠে 200টা প্রার্থী যারা দিতে পারে না তারা 200 পার করবে, আপকি বার হবে না, এই জন্মেও হবে না। এটা প্রণয় বাবু ভাবতে ভালো লাগে। 42-এ 42 হয়নি তো, 42-এ 42 হয়নি, আর 19-এ হাফ হয়ে গেছে, 21-এ সাফ হয়ে যাবে। ওই ভেবে 18 গরম করতে যাবেন না। একটা সময় ছিল 14, 15, 16 বেশি কেউ দিচ্ছিলেন না, এখন প্রত্যেকটা সার্ভেতে, বেশিরভাগ সার্ভেতে 30+। প্রথমত আজকের আপনি মুক্ত কণ্ঠে বলার একটা দিন ধার্য করেছেন, ফলে আমিও বলতে চাই যে যা দেখাচ্ছেন সমীক্ষায় সেটা কিন্তু আমার নিজের বাস্তব অভিজ্ঞতার সাথে মিলছে না এবং আপনাদের সমীক্ষার সাথেও মিলছে না। আপনি যদি আর্লিয়ার স্লাইডসগুলো কেউ দেখেন, সেখানে দাঁড়িয়ে দেখবেন যে জোট, আইএসএফ জোটে আসার আগে পর্যন্ত আপনি দেখাচ্ছিলেন যে বাম কংগ্রেস হচ্ছে 13%, প্রায় 14% এরকম আগে। আপনি এর আগে এই আজকের অনুষ্ঠানই দেখালেন যে আইএসএফ এর আসার মধ্যে দিয়ে মানুষ মনে করছেন যে তৃণমূলের ভোট কমবে এবং আমাদের ভোট বাড়বে বামেদের। ফলে তা যদি হয় তাহলে তার কোনো মানে আমি বলবো রিফ্লেকশন অন্তত পক্ষে এই ডেটাই নেই যে যেখানে দাঁড়িয়ে। আমি দুটো কথা বলবো পার্থদা, এক হচ্ছে যেহেতু ডেটার কথা হচ্ছে, স্ন্যাপ পোলে যদিও প্রশ্ন ছিল যে বামেদের এই সিদ্ধান্তেতে বিজেপির লাভ হবে কিনা, তাতে বেশিরভাগ মানুষ 40%-এর বেশি মানুষ বলছিল বিজেপির লাভ হচ্ছে, এটা এক। দুই হচ্ছে স্ন্যাপ পোল আর এটা আকাশ পাতাল, এই জন্য এর ডেটাবেস আপনি লক্ষ্য করবেন, স্যাম্পল সাইজ প্রায় 20,000, 19,000 সামথিং। সুতরাং এটা সম্পূর্ণ একটা আলাদা এক্সারসাইজ, যার ফলে দুটো পাশাপাশি একই দিনে দেখাচ্ছি বটে, কিন্তু রাখার কোনো কারণ নেই। আচ্ছা, এবার আমি আপনাকে আরেকটা জিনিস বলছি যে আপনি একটু আগে আরেকটা দেখলেন যে ইম্পর্টেন্ট ইস্যু এই ভোটে কি হতে পারে। আপনার প্রথম স্লাইডে ছিল 35% মানুষ মনে করছেন বেকার, বেকারত্ব প্রত্যেকটা সার্ভেতে বাড়ছে, 30, 32, আজকে 35। এক্স্যাক্টলি সেটা বেড়েছে তো। অথচ আপনি লাস্ট বাট ওয়ান স্লাইড যখন দেখাচ্ছেন সেখানে মানুষ কোনটাকে ইম্পর্টেন্ট ইস্যু মনে করছে সেখানে কিন্তু এটা আসছে না। ফলে আমার কাছে একটা ফ্যালাসির জায়গা এখান থেকেই তৈরি হচ্ছে যে কেন সেটা আসছে না, ফলে কি ভিত্তিতে এই সার্ভেগুলো করা হচ্ছে। ফলে সার্ভের মতো নিজস্ব গতিতে চলুক, সেটা আমরা চাই, আর বাস্তবের মতো এগোক, সেখানে দাঁড়িয়ে বাস্তবের মাটিতে বাস্তব ইস্যুগুলো নিয়েই মানুষ লড়বে ভোটে। আই ফুললি এগ্রি। আমি শুভময় মৈত্রের কাছে যাব। শুভময়দা, আমার সব থেকে যেটা এনজয় করি এই আলোচনায় সেটা হচ্ছে সার্ভে ঠিক ভুল এর মধ্যে আমি যাবই না, কিন্তু এই যে ডেটা নিয়ে একটা একাডেমিক ডিসকাশন, এটা মানে আমি বলছি যে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই যে এই অংশটা, এই সম্ভাবনার তত্ত্বগুলো নিয়ে আলোচনার জন্য। শুভময়দা। হ্যাঁ, দেখুন, যে রাজনীতিটা চলছে তার থেকে তো এই সমীক্ষাটা সত্যিই একটা অন্য ধরনের স্বাদ বদল, অর্থাৎ একটা সুস্থ আলোচনা। যে জায়গায় একটা জায়গা বোধহয় আমরা দেখছি না
যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আপনার গত সার্ভেটা পর্যন্ত কিন্তু মানুষের পারসেপশন ছিল যে বিজেপি জিতে যেতে পারে। এই প্রথম একটা সার্ভেতে সম্ভবত সেই জায়গাটা উল্টে গেল, অর্থাৎ এবার কিন্তু মানুষ আবার মনে করতে শুরু করেছে যে তৃণমূল জিতবে, এটা মানুষ ভাবতে শুরু করেছে। এইটা একটা বড় পরিবর্তন। আর মোটের ওপর এই সার্ভেটা একটুখানি আগের তুলনায় সামান্য হলেও তৃণমূলের দিকে একটু ঘেঁষেছে, কিন্তু আমার পার্থদার কথা আমি কিন্তু একটু ভাবার চেষ্টা করব। সেটা হচ্ছে যে বামপন্থীদের ভোট কিন্তু কমছে সামান্য হলেও, কিন্তু আসন সংখ্যা সামান্য বাড়ছে, মানে বামপন্থী জোটের এই বিষয়টা কিন্তু একেবারেই পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। আর আমি বলবো যে বেকারত্বের যে 35% ইস্যু, তার সঙ্গে কিন্তু আমি রিলেট করব, একটু জোর করে রিলেট করা মনে হতে পারে, কিন্তু এই যে দুয়ারে সরকার, অর্থাৎ মানুষ একটা কাজ নেই এটা বুঝতে পারছে, সেই সময় রাজ্য সরকার তাদের কাছে যাচ্ছে, এই জায়গাটা যে সামান্য হলেও একটা রিলিফ, এটা 29% মনে করছে। কিন্তু একই সঙ্গে তৃণমূলের কাছে একটা বিপদ যে 19% মনে করছে তৃণমূলের মধ্যে বিরোধ একটা গোলমালে তৃণমূলকে ফেলতে পারে। ফলে মোটের ওপর আমি বলবো আগের সার্ভেগুলোর থেকে খুব বড় পরিবর্তন বলতে এই একটাই, যে মানুষের পারসেপশনে সামান্য একটা পরিবর্তন হয়েছে কে ক্ষমতায় আসতে পারে তাই নিয়ে। একেবারে আমি বিশ্বনাথ আরেকটা অংশে আসবো, সেটা হচ্ছে লক্ষ্য করুন যে প্রথমে কোভিড বড় সমস্যা না বেকারত্ব, এতে মোটামুটি একটা কম্পিটিশনের জায়গা ছিল, ক্রমশ কোভিড পিছোচ্ছে, অন্যান্য সমস্ত সমস্যা পিছোচ্ছে, বেকারত্ব। আমি যে স্যাম্পল সাইজ যে এজেন্সি দিয়েই করাচ্ছি না কেন, 1 নম্বর সমস্যা, 1 নম্বর ইস্যু এ রাজ্যের বারবার বেকারত্ব আসছে। না সে তো ঠিকই, মানে আমিও বলছিলাম যে বেকারত্ব ইস্যুটাকে যে যেভাবে নির্বাচনে প্রচার করতে পারবে, ব্যবহার করতে পারবে, তার উপর কিন্তু অনেকটা নির্ভর করতে পারে ভোটের রেজাল্ট, যেটা তেজস্বী যাদব দেখিয়ে দিয়েছেন যে শেষ 7 দিনের মধ্যে বিহারের ইলেকশনটা ইউটার্ন নিয়ে চলে গেছিলেন, বিজেপিকে প্রায় কাছাকাছি নিয়ে চলে গেছিলেন রেজাল্ট বেকারত্বের ইস্যুটাকে সামনে নিয়ে। কিন্তু আমি 3-4টা আমার অবজারভেশন হচ্ছে, একটা হলো যে দেখুন এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, রেজাল্টটা কিন্তু এখন অনেক বেশি মানে বাস্তবের কাছাকাছি। মানে এতদিন আমি আপনাকে আপনার স্টুডিওতে এসে বলছিলাম যে তথ্য ঠিক নেই বা আরও অনেক ঘটনাবলী আছে, অনেক কিছু আছে, এখন একটাই সিঙ্গেল ফ্যাক্টর বাকি আছে, সেটা হলো প্রার্থীপদ। প্রার্থীপদ নিয়ে বিজেপি দলের যে নাকাল অবস্থা, সেটা আগামী আরও যে ফেজগুলো বাকি আছে প্রার্থী দেওয়া, সেইটা যদি স্মুথলি না হয় তাহলে কিন্তু বলা যায় যে মানে ভোট পড়ার আগে রিলেটিভলি অ্যাডভান্টেজ অবস্থায় তৃণমূল কংগ্রেস থাকার সম্ভাবনা থাকবে। প্রার্থীপদ তৃণমূল কংগ্রেস কমপ্লিট করেছে, তাদের মানে ঝড়ঝাপটা সামলে নিয়েছে, বামেরা প্রার্থীপদ দিয়ে দিয়েছে মানে মোর্চার তরফ থেকে। বিজেপি কিন্তু এখনও প্রার্থীপদ দিতে পারেনি, এবং সেই প্রার্থীপদ নিয়ে ক্ষোভ বিক্ষোভ যেভাবে আসছে প্রতিনিয়ত, যেহেতু ধাপে ধাপে দিচ্ছে, ফলে এটা কিন্তু কন্টিনিউ করছে, মানুষের পারসেপশন কিন্তু বিজেপি সম্পর্কে আরেক ধরনের তৈরি হচ্ছে। বিজেপির জন্য এটা ভয়ঙ্কর ধরনের সেটব্যাক হতে পারে। আমি শুরুতেই বলেছিলাম 2015-তে পুরসভা নির্বাচনেও কিন্তু এটা না, আমি আর জাস্ট দুটো। দ্বিতীয় যেটা, সেটা হলো বিজেপি যেহেতু 220টা আসনে লড়াই করছে কার্যত, কারণ 70%-এর মানুষেরকে অ্যাড্রেস করে তারা লড়াই করছে, একটি আসনের প্রার্থীপদের ভুল মানে মারাত্মক তাদের সমস্যা তৈরি হতে পারে। তৃণমূল ক্ষেত্রে 100% আসনে তারা লড়াই করছে, আর বিজেপি 70% আসনে লড়াই করছে, ফলে বিজেপির একটি আসনে একজন প্রার্থী যদি ভুল হয় তার কিন্তু পায়চিত্র তাকে করতে হবে। এবং থার্ডলি আমি বলবো যে যেভাবে মানে মাইক্রো লেভেলের ম্যানেজমেন্ট আমার চোখে অন্তত তৃণমূল কংগ্রেস ফার বেটার করছে প্রচার, বুথ লেভেল, মানুষের কাছে যেখানে বিজেপি অনেক পিছিয়ে আছে। না দেখুন, প্রথম কথা হচ্ছে যে যেহেতু বিজেপি এবার ক্ষমতায় আসছে, এরকম একটা পরিবেশ বা এরকম বিশ্বাস আছে, তো খুব স্বাভাবিকভাবেই যে সমস্যাগুলো হওয়ার কোথাও কোথাও হয়তো কিছুটা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে এবার তৃণমূল কংগ্রেসের সরকার যেতে হবে, আর তৃণমূল সরকারের বিরুদ্ধে একমাত্র বিজেপি যে পার্সেন্টেজগুলো আপনারা দেখাচ্ছেন, এর আগের সবগুলোতে দেখাচ্ছিল বিজেপি সরকার করছে, আর এখন সামান্য দেখাচ্ছে যে না হয়তো তৃণমূলই করবে। অর্থাৎ লড়াইটা মূলত তৃণমূল ভার্সেস বিজেপি, মাঝখানে আর কেউ নেই। এই অবস্থায় দাঁড়িয়ে যেহেতু 10 বছরের সরকারটার পরিবর্তন হবে, বিজেপি বিকল্প মানুষের কাছে। বলেছে একটা জিনিস বলবো, ওরা নাকি আসছে, আবারও তো বলছি যে 200 প্রার্থী যারা দিতে পারে না তারা
200 পার করবে, ওই যে বললাম লড়াই তো হচ্ছে, খেলা হবে। আমি এক মিনিট আমি শুধু একটাই বলি যে আপনার তথ্য যেটা দেখালেন যে কোভিড থেকে বেকারি কেন বড় হচ্ছে, কারণ কোভিড ছিল কারণ, বেকারিত্ব হচ্ছে ফল আজকের। ফলে সেখানে দাঁড়িয়ে যে এই যে 12 কোটি দেশে বেকার, তার একটা বড় অংশ আমাদের রাজ্য, পরিযায়ী শ্রমিক, তারা এফেক্টেড হচ্ছে। এখানে দাঁড়িয়ে কাজ যদি ইস্যু হয় তাহলে কোন দুঃখে, মানে যারা কাজ তৈরি করার কথা, দুটো সরকার কেন্দ্রে এবং রাজ্যে যারা আছে, যে যারা মিজারেবলি ব্যর্থ গত 5 বছরে, যারা বেকারত্ব ঘোচানে, আমাদের রাজ্যে একটা শিল্প হয়নি গত 10 বছরে, আর আমাদের দেশে চালু শিল্পগুলোকে বন্ধ করার ব্যবস্থা করা হচ্ছে প্রত্যেক দিন আত্মনির্ভর ভারত গড়ার নাম করে। ফলে কাজ নেই, পরিষেবা নেই। আসল ছবিটা কি সেটা একমাত্র আপনারা বলবেন, ইভিএম বলবে, এবং আমরা জানতে পারবো 2রা মে। আচ্ছা, মিঠুন চক্রবর্তী কি এ রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ? একেবারে সরাসরি এই প্রশ্ন করেছিলাম মিঠুন চক্রবর্তীকে, কি বলেছেন তিনি দেখাবো আগামীকাল রাত 8টায়। কিন্তু এবার তাদের কথা বলবো যাদের এখনো ভোটাধিকার হয়নি। জীবনের সব থেকে বড় পরীক্ষায় বসার আগে 1 বছর স্কুলেই যেতে পারেনি পরীক্ষার্থীরা, কিন্তু তার জেরে আত্মবিশ্বাসে যেটুকু ঘাটতি তৈরি হয়েছিল তা মেটাতে এগিয়ে এসেছে হাইটেক অ্যানিমেশনের তৈরি টিউটোপিয়া লার্নিং অ্যাপ। এবিপি আনন্দের সহযোগিতায় ইতিমধ্যেই যে অ্যাপ বিনামূল্যে তুলে দেওয়া হয়েছে এবছরের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে। আমাদের অনেক শুভেচ্ছা রইল। জুন মাসের শুরুতেই মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগে এবারের মাধ্যমিক পরীক্ষার্থীরা স্কুলে গিয়ে ক্লাস করেছে মেরে কেটে 2.5 মাস। ফলে তাদের কাছে চ্যালেঞ্জটা আরও কঠিন। কিন্তু এই অবস্থায় এবিপি আনন্দ সহযোগিতায় হাইটেক অ্যানিমেশনে তৈরি টিউটোপিয়া অ্যাপ হাতে পেয়ে হাঁপ ছেড়ে বেঁচেছে তারা। যেমন বোড়ালের বাসিন্দা ইপ্সিতা ভট্টাচার্য। দীর্ঘদিন ক্লাসরুমের সঙ্গে কোনো যোগাযোগ না থাকায় বেশ দুশ্চিন্তায় ছিল সে, কিন্তু টিউটোপিয়া অ্যাপ হাতে পাওয়ার পর সেই ভয় কার্যত উবে গেছে। টিউটোপিয়া আসার পর থেকে যেটা খুব ভালো হয়েছে সেটা হলো যে অডিও ভিজুয়ালি আমরা ক্লাসগুলো করতে পারছি, আর মনে হচ্ছে না সিনেমা দেখে ক্লাস করছি, যেটা অনেক বেশি মাথায় গেঁথে যাচ্ছে। আর যেহেতু টেস্টের সুবিধা রয়েছে, তো টেস্টগুলো দিয়ে দিয়ে নিজের যে কোথায় দাঁড়িয়ে আছে নিজের অবস্থানটা জানা যাচ্ছে, নিজেকে পরখ করা যাচ্ছে। একই অভিজ্ঞতা গড়ফার অন্বেষণ মণ্ডলের। টিউটোপিয়ায় প্রস্তুতি নিয়ে এখন অনেকটা আত্মবিশ্বাস এসে। অনলাইনে ক্লাসগুলো আমরা সেইভাবে অডিও ভিজুয়ালভাবে দেখতে পাইনি, তো আমরা এইভাবে ক্লাস করার জন্য আমরা আমাদের যে কোনো পড়াটা আমরা চোখের সামনে ভাসছে আমরা সেইভাবে করতে পারছি, আমাদের একটা মানে ব্রেনের মধ্যে সেইটা গেঁথে যাচ্ছে। সংকটকালে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরাও। তোমরা অন্তত বাড়িতে বসে যে সুযোগটা পাচ্ছ সেটা কাজে লাগাও, এবং অলরেডি তো অনলাইনে পড়াশোনা শুরু হয়েছে, তারই একটা এক্সটেনশন এটা। আগামী দিনে যে পরীক্ষাগুলো হবে তার কিন্তু ফল, এই উদ্যোগের একটা ফল, তার মধ্যে সুস্পষ্টভাবে সেটা প্রকাশ পাবে। এবারের মাধ্যমিক পরীক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। সাবস্ক্রিপশনের সময় রেফারেল কোডের জায়গায় ইংরেজিতে ছোট হাতে এবিপি আনন্দ লিখলেই বিনামূল্যে পুরো অ্যাপ দেখতে পাওয়া যাবে। অ্যাপ নিয়ে সমস্যায় পড়লে রয়েছে হেল্পলাইন, নাম্বার হলো 9903985050। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। আর এবার আসবো আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। অঞ্জন দত্তের গান বলছে, আজ যেটা মিষ্টি কাল সেটা ঝাল, টিকে থাকে না কিছুই চিরকাল। আর রাজনীতিতে এ তো হরদমই দেখা যায়। এই যেমন সোনালী গুহ, একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী, এবার ভোটের টিকিট না পেয়ে প্রথমে চোখের জল ফেললেন, তারপর শটান পৌঁছে গেলেন বিজেপির দরজায়। এই নিয়েই আমাদের আজকের অ্যানিমেশন। আপনার ভালো লাগুক বা মন্দ, সহিষ্ণুতা বজায় রাখুন আর খেস দেবেন না প্লিজ। দেখুন। কিস দেবেন না প্লিজ। দিদি হ্যাঁ আমরা এসেছি, ভালো আছেন? হ্যাঁ কিস দেবেন না প্লিজ।